আচ্ছা চলো আমরা এবারে শুরু করব। ঠিক আছে? শোনা যাচ্ছে তো একটু সাড়া দেবে, বলে দেবে, হ্যাঁ? শুনতে পাচ্ছ? চলো আজকে যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভলক্যানো এবং ভলক্যানিজম। তো দেখো আমি আজকে যা দেখতে পাচ্ছি তোমরা রেকর্ডিং ক্লাস পাবে বলে হয়তো অনেকেই যুক্ত হওনি। তো ক্লাস যেগুলো লাইভ ক্লাসগুলো অবশ্যই করার চেষ্টা করবে। যাদের একান্তই অসুবিধা তারা রেকর্ডিং ক্লাস দেখে নেবে। কিন্তু ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, পরীক্ষা কিন্তু সবাই দেবে, সকলে দেবে। আমি পরীক্ষা বলে দেবো গ্রুপে যে পরীক্ষা সকলেই পরীক্ষাগুলোকে দেবে। চলো নেক্সট আজকে যেটা মূলত শুরু করব সেটা হচ্ছে ভলক্যানো এবং ভলক্যানিজম। তো এই ভলক্যানোটা কি? ভলক্যানো হচ্ছে একটা ভেন্ট or হচ্ছে একটা ওপেনিং। দেখো, ভলক্যানো ইজ এ ভেন্ট or ওপেনিং ইউজুয়ালি সার্কুলার or নিয়ারলি সার্কুলার ইন ফর্ম। এটা সার্কুলার হতে পারে যে ভেন্টটা, সেটা আবার নিয়ারলি সার্কুলার হতে পারে, থ্রু হুইচ, যেটার মধ্য দিয়ে হিটেড মেটেরিয়াল কনসিস্টিং অফ গ্যাসেস, ওয়াটার, লিকুইড, লাভা অ্যান্ড ফ্রাগমেন্ট অফ রক আর ইজেক্টেড। আমরা জানি সকলেই, তোমরা সকলেই জানো প্রকৃতপক্ষে ভলক্যানো কাকে বলে। ভলক্যানো বলতে বোঝায় যখন ভূ অভ্যন্তরের গলিত পদার্থ এবং গলিত পদার্থগুলোর সঙ্গে কি ওগুলো মিশে থাকে, ওয়াটার, লিকুইড এবং বিভিন্ন রকম গ্যাস মিশে থাকে, সেগুলো যখন বাইরে বেরিয়ে আসে সেগুলোকে আমরা ভলক্যানো বলি। তো সেটাই এখানে লেখা আছে। দেখো, ফ্রম দ্য হাইলি হিটেড ইন্টেরিয়র অফ দ্য সারফেস অফ দ্য আর্থ। কোথা থেকে বেরিয়ে আসে? হাইলি হিটেড ইন্টেরিয়র থেকে বেরিয়ে আসে। মূলত কোথায় তৈরি হয় এই লাভাগুলো? লাভাগুলো তৈরি হয় অ্যাস্থনোস্ফিয়ারে। বলা হয়ে থাকে ৮০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে, ৮০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে এই লাভাগুলো তৈরি হয় এবং সেগুলি অ্যাস্থনোস্ফিয়ার থেকে বাইরে বেরিয়ে আসে। Some scientists have also used the term volcanism as a synonym to the term volcanicity. Volcanicity এবং volcanism হচ্ছে সিনোনিম টার্ম হিসেবে কেউ কেউ ইউজ করেছেন। দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম রেখেছি। ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ যে ভলক্যানো বিভিন্ন জায়গাতে হতে পারে। এই হটস্পট এরিয়াতে হতে পারে। ভলক্যানো হতে পারে দুটো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হতে পারে। ভলক্যানো হতে পারে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হতে পারে। এই সমস্ত এরিয়াগুলোতে ভলক্যানো কিন্তু হয়ে থাকে। তো যে এরিয়াগুলো আমি ভলক্যানোর কারণগুলোকে নিয়েও যখন আলোচনা করব তখন ডিটেইলসটা তোমরা দেখতে পাবে। দেখো, প্রথম একটা কোয়েশ্চেন রাইজ হয়েছিল, যে কোয়েশ্চেনটাকে নিয়ে ওহিদুল প্রশ্ন করেছিল গ্রুপে, যে তোমরা যেটা বলেছিলে প্রথমে কি নিয়ে আলোচনা? হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই দ্বীপপুঞ্জ তোমরা মানে বিভিন্ন বাংলা বইগুলোতে লেখা রয়েছে যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বারা বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হাওয়াই ভলক্যানোটা সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত এই প্রশ্নটা ওহেদুলের আগেও আমাকে আরেকজন করেছিল গ্রুপ থেকে। এবং সেখানে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা নয়। আমাকে সে পার্সোনাল মেসেজ করেছিল। আমরা কিন্তু দেখব যে যদি হাওয়াই আইল্যান্ডটা দেখি বা হাওয়াই দ্বীপপুঞ্জ দেখি, হাওয়াই দ্বীপপুঞ্জ একটা ভলক্যানিক দ্বীপ বা ভলক্যানিক আইল্যান্ড, যেটি তৈরি হয়েছে মূলত হটস্পট অঞ্চলের যে ভলক্যানিজম হয়, সেই ওই হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে একটা হটস্পট অঞ্চল। আমাদের টোটাল যে ২১টা জিওলজিক্যাল হটস্পট অঞ্চল আছে, তার মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ একটা অন্যতম হটস্পট, জিওলজিক্যাল হটস্পট অঞ্চল। এবং হাওয়াই দ্বীপপুঞ্জটা অবস্থান করছে প্যাসিফিক প্লেটের মধ্যবর্তী জায়গায়। যে কোনো কনভার্জেন্ট প্লেট বা প্লেটের দ্বারা ওই দ্বীপটা সৃষ্টি হতে গেলে তো দুটো প্লেটের কিনারাতে অবস্থিত হতে হবে, যে কোনো দুটো প্লেটের কিনারাতে হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জটা অবস্থিত প্যাসিফিক ওশেনের প্যাসিফিক প্লেটের মধ্যবর্তী অঞ্চলে। অতএব আমরা কখনোই বলতে পারবো না যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে এটা সৃষ্টি হয়েছে। এটা পুরোপুরি যেখানে লেখা আছে যে বইগুলোতে, সেগুলো ভুল লেখা আছে। অ্যাকচুয়ালি হটস্পট অঞ্চলের জন্য ওই হাওয়াই দ্বীপপুঞ্জটা তৈরি হয়েছে এবং হাওয়াই আইল্যান্ডটা তৈরি হয়েছে। এবং এই কোশ্চেনটা এসেও ছিল বিগত পরীক্ষাতে। এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেই হিসাবে কোশ্চেনগুলো আমি রেখেছিলাম পরীক্ষাতে। চলো নেক্সট। হ্যাঁ, বলো। নান অফ দ্য অ্যাবাভ থাকবে বা হটস্পট থাকবে। আর যদি হটস্পট না থাকে তাহলে সেটা হচ্ছে রং অপশন।
রং অপশন এবং রং অপশনের জন্য আমরা চ্যালেঞ্জ করতে পারবো এবং অথেন্টিক বই দেখিয়ে চ্যালেঞ্জ। হ্যাঁ, ওইটা রং ওটা হ্যাঁ, ওরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি নিয়েছে এবং রং। ওটা ভুল। কারণ ওখানে কোনো প্লেট বাউন্ডারি নেই। যদি ভালো করে দেখবে, প্রকৃতপক্ষে যদি হুম, হুম। দেখো জোর করে যদি তোমরা যেহেতু দুটো প্লেট বড়, বড় এবং যেখানে ২২ মাইল দূরে আছে সেখানে কি করে হতে পারে? আর মূলত এটা যখন তুমি দেখবে তুমি একটু গুগল করবে। আমি একটু বলে দিলাম যে হাওয়াই দ্বীপপুঞ্জের অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা গুগল করবে। সেখানে দেখবে খুব পরিষ্কারভাবে লেখা আছে। হ্যাঁ, কোনো প্লেট কোনো প্লেট বাউন্ডারি নেই এবং প্যাসিফিক প্লেটের মাঝে হাওয়াই দ্বীপটা অবস্থান করছে। আমি যদি একটা প্লেটের মাঝে যদি কোনো একটা দ্বীপ অবস্থান করে, তো সেই দ্বীপটাকে আমি কখনোই বলতে পারবো না যে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বারা হয়েছে। এবং মাদ্রাসাটা তো এবার ঠিক নিয়েছিল। এরপরে দেখো, কম্পোনেন্ট অফ ভলক্যানোজ। ভলক্যানোর যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, যে সমস্ত উপাদানগুলো আছে, আচ্ছা তোমাদের যাদের ইংলিশ পড়তে অসুবিধা হবে আমাকে বলবে, কারণ আমি ইংলিশে পড়তে হচ্ছে বলে আমি বাংলাতে যেমন বলে দিচ্ছি, তার সাথে সাথে দেখবে যে জায়গাগুলো বেশি করে মনে রাখতে হবে আমি সেইগুলোকে সব হাইলাইট করে দিচ্ছি এবং এই জায়গাগুলো মনে রাখবে যাতে করে তোমাদের ইংলিশটাতে আহ, মানে বাধা হয়ে না দাঁড়ায়, সেই হিসাবে আমি বলে দিচ্ছি। আর তোমরা যে কোনো এই ইংলিশ বই পড়ার সাথে সাথে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বাংলা বই পড়বে। যার কাছে যা আছে সেই বাংলা বই পড়বে। কিছু যদি না থাকে তাহলে আমি বলবো সমরেন্দ্রনাথ মোদকের যে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি ভার্সনের বইটা আছে, 11-এর বইটা সেখান থেকে পড়ে নেবে। ঠিক আছে? এই নোটটা তো পড়বেই, তার সাথে একটা বাংলা বই পড়লে তোমাদের কি হবে, কনসেপ্টটা আরও বিল্ড হয়ে যাবে। আর যত বেশি বেশি করে বই পড়বে তত বেশি বেশি করে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে? ক্লাসগুলো করবে তার সঙ্গে বই পড়বে, দেখবে একটা কম্প্যাক্ট একটা নলেজ তোমাদের মধ্যে গেইন হচ্ছে। আর এসএসসি তো বুঝতে পারছো মাদ্রাসা কীভাবে তোমাদের কম্পিটিশনের জায়গায় রয়েছে, তো সেই জায়গাতে সেইখানে কমপ্লিট করতে গেলে অবশ্যই খুব ভালো করে বইও পড়তে হবে, তার সাথে ক্লাসগুলো তো করবেই। দেখো কি, কি কম্পোনেন্ট রয়েছে, কি, কি কম্পোনেন্ট মানে কি বলতো? উপাদান কি, কি আছে? ভলক্যানোজ অফ এক্সপ্লোসিভ টাইপ অর সেন্ট্রাল এরাপশন টাইপ। ভলক্যানো কিরকম হতে পারে? সেন্ট্রাল এরাপশন টাইপ ভলক্যানো হতে পারে, অথবা ভলক্যানো হতে পারে সেন্ট্রাল এরাপশন অথবা এক্সপ্লোসিভ। মানে হচ্ছে সেন্ট্রাল এরাপশন মানে যেগুলো একটা সরু ভেনের মধ্য দিয়ে আসে বা সরু পাইপের মধ্য দিয়ে ম্যাগমাগুলো উঠে আসে এবং প্রচুর পরিমাণে বিস্ফোরণ ঘটায়, সেইগুলোকে বলা হয় এক্সপ্লোসিভ টাইপ, মানে বিস্ফোরণযুক্ত যে ভলক্যানো। এবং এই ভলক্যানোগুলোর দ্বারা কি তৈরি হয়? কোন তৈরি হয়। কোন তৈরি হওয়া মানে কি? কোন মানে হচ্ছে এ কাইন্ড অফ মাউন্টেন। কোন মানে কি? দেখো, কোন হুইচ আর কল্ড অ্যাজ এ ভলক্যানিক কোন অর এ সিম্পলি ভলক্যানিক মাউন্টেন। এই যে সমস্ত ভলক্যানিক মেটেরিয়ালসগুলো অর্থাৎ লাভা এবং ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে একটা আগ্নেয় পর্বত সৃষ্টি করছে, সেটাকে আমরা কোন বলে থাকি বা ভলক্যানিক মাউন্টেন বলে থাকি। কিন্তু শুধুমাত্র সমস্ত রকম ভলক্যানোজের ক্ষেত্রে বা সমস্ত রকম অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে কিন্তু কোন তৈরি হয় না। কোন তৈরি হয় শুধুমাত্র সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে। আমরা ইরাপশন জানি দু রকমের হয়। ইরাপশন হয় সেন্ট্রাল ইরাপশন হয়, ফিশার ইরাপশন হয়। ইরাপশন হচ্ছে দু রকমের হয়। ইরাপশন দু রকমের হয়। কি, কি ইরাপশন হয়? একটা হচ্ছে সেন্ট্রাল ইরাপশন, আর একটা হচ্ছে ফিশার ইরাপশন। তো হুম, সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে কি হয়? প্রচুর বিস্ফোরণ সহ হয় এবং সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে লাভাগুলো হয় সিলিকাযুক্ত এবং ওই জন্য ভিসকাস হয়, মানে সান্দ্র প্রকৃতির হয়। আর ফিশার ইরাপশনের ক্ষেত্রে লাভাগুলো কীরকম হয়? ব্যাসাল্টিক লাভা হয় এবং যেগুলো খুব গলিত লাভা হয়, এই জন্য লাভাগুলো গলিত হওয়ার দরুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে ভিসকাস লাভা হওয়ার দরুন সেগুলো জমা হতে হতে একটা পর্বত সৃষ্টি করে, যেগুলোকে আমরা আগ্নেয় পর্বত বলি বা
আগ্নেয় কোণ বলি। আচ্ছা, এখানে তোমাদের ২ টো ওয়ার্ড বারবার শুনছো। একটা হচ্ছে লাভা আর একটা হচ্ছে ম্যাগমা। তোমরা সবাই জানো লাভা কাকে বলে, ম্যাগমা কাকে বলে নিশ্চয়ই সবাই জানো। ম্যাগমা হচ্ছে যে সমস্ত গলিত পদার্থগুলো অভ্যন্তরে অর্থাৎ অ্যাস্টোনোস্ফিয়ারে গলিত অবস্থায় থাকে, সেগুলোকে আমরা ম্যাগমা বলি। ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে বা মুভ করতে শুরু করে, ধরো কিছু এখানে ধরো একটা ম্যাগমা আছে, এখানে একটা ম্যাগমা চেম্বার আছে। একটা ধরো ম্যাগমা চেম্বার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ম্যাগমা আছে প্রচুর। আমরা সেগুলোকে ম্যাগমা বলতে শুরু করব। এতটা পর্যন্ত ধরো ভূত্বক আছে, এবং যখন ম্যাগমাগুলো এখনই মুভ করতে শুরু করলো, ধরো এটা ভূপৃষ্ঠ তো, এই ভূপৃষ্ঠে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু যখনই সে মুভ করতে শুরু করেছে, তখন সেটাকে আমরা লাভা বলতে শুরু করব। যখনই সেটা মুভমেন্ট হতে শুরু হয়েছে, তখনই সেটা লাভা হয়ে যাবে। ম্যাগমা যতক্ষণ সে স্থির হয়ে বসে আছে, ততক্ষণ সে ম্যাগমা। যখন সেটা মুভমেন্ট করতে শুরু করেছে, তখনই সেটা লাভা। আমাদের অনেক ধারণা থাকে যে যদি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, সেগুলোকে আমরা লাভা বলি না। শুধু ভূপৃষ্ঠে বেরিয়ে আসবে না, লাভা কিন্তু অভ্যন্তরেও থাকতে পারে, এবং অভ্যন্তরে লাভাগুলো কিছু লাভা বাইরে বেরিয়ে আসতে না পেরে বিভিন্ন অভ্যন্তরে ভূমিরূপ সৃষ্টি করে। আমরা জানি ব্যাথলিথ, ল্যাকোলিথ, এ সমস্ত অনেক ভূমিরূপ আমরা জানি। তো সেক্ষেত্রে কি, লাভা মানে হচ্ছে যখনই সে মুভ করতে টুয়ার্ড দ্য আর্থ ক্রাস্ট, হোয়েন ম্যাগমা মুভ টুয়ার্ড দ্য আর্থ ক্রাস্ট ইজ নোন অ্যাজ লাভা। যখনই আর্থ ক্রাস্টের দিকে যখন সে মুভ করতে শুরু করবে, তখনই সেগুলোকে আমরা লাভা বলবো, এবং বাইরে বেরিয়ে এলে তো সেগুলোকে লাভা বলছি। তো লাভা এবং ম্যাগমার মধ্যে এই কনসেপ্টটাই তোমাদেরকে মনে রাখতে হবে, লাভাটাকে শুধু। ম্যাগমা লাভা তো তোমরা জানো। দেখুন, এবারে এই যদি কম্পোনেন্ট গুলোর মধ্যে কি দেখতে পাবো, দেয়ার ইজ এ ভেন্ট অর ওপেনিং। এই দেখো এখানে একটা ভেন্ট দেখতে পাই। দেখো আমরা এদিকে তোমরা ছবিটার দিকে তাকাও। যদি ম্যাগমার পুরো এই ভলক্যানিক মাউন্টেনটা দেখি, সেখানে দেখতে পাবো সামনের দিকে, একদম সামনে একটা ভলক্যানিক ভেন্ট রয়েছে। ভলক্যানিক ভেন্ট মানে কি? ভলক্যানিক ভেন্ট মানে হচ্ছে একটা প্রায় সার্কুলার শেপ বা গোলাকার শেপের একটা অংশ, মানে ভলক্যানিক মাউন্টেনের একদম উপরের অংশ, যেখান দিয়ে লাভাটা নির্গত হয়, সেটা হচ্ছে ভলক্যানিক ভেন্ট। এবং ওই ভলক্যানিক ভেন্টটা পরবর্তীতে কি, ওখানটায় কি হয়, পরবর্তীতে ক্রিয়েটার সৃষ্টি হয়, ক্যালডেরা সৃষ্টি হয়, সেগুলো পরে আলোচনা করব। ক্রিয়েটার ক্যালডেরা এগুলো আলোচনা করব। দেখো, দেয়ার ইজ এ ভেন্ট অর ওপেনিং অফ এ সার্কুলার, নিয়ারলি সার্কুলার শেপ, অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য সুমিটাল পার্ট অফ দ্য কোন। সুমিটাল মানে হচ্ছে একদম উপরের অংশ। কোণের যে উপরের অংশ, কোণ মানে হচ্ছে ভলক্যানিক মাউন্টেন বলা হলো। কোণের উপরের অংশের যে একটা সার্কুলার অংশ রয়েছে, ভেন্ট বা সার্কুলার যে শেপ রয়েছে, যেখান দিয়ে লাভা বাইরে বেরোয়, সেগুলোকে আমরা ভলক্যানিক ভেন্ট বলছি। দিস ভেন্ট ইজ কল্ড অ্যাজ ভলক্যানিক ভেন্ট অর ভলক্যানিক মাউথ। ভলক্যানিক ভেন্টের আর একটা নাম দেখো, ভলক্যানিক মাউথ। মানে হচ্ছে যেদিকে বেরিয়ে যায় লাভাগুলো, সেটাই হচ্ছে ভলক্যানিক ভেন্ট অর ভলক্যানিক মাউথ, হুইচ ইজ কানেক্টেড উইথ দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য আর্থ বাই এ ন্যারো পাইপ। তাহলে এই ভলক্যানিক ভেন্ট বা ভলক্যানিক মাউথ, এই মাউথটা দেখো একটা পাইপের সাহায্যে যুক্ত। ধরো আমি ধরে নিলাম এখানটাতে ম্যাগমা চেম্বার আছে, ধরো এখানটাতে ম্যাগমা চেম্বার আছে। তাহলে এই ম্যাগমা চেম্বার থেকেই তো ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে যাবে, উপরে উঠবে, ক্রাস্টে আসবে। আসছে কি দিয়ে? আসছে একটা সরু পাইপ দিয়ে। এটাকে আমরা বলছি ভলক্যানিক পাইপ। তাহলে কি হলো আমাদের ভলক্যানিক পাইপ? আমরা দেখতে পেলাম ভলক্যানিক পাইপ কোনটা হলো, একটা সরু নলাকার পাইপ, যেখান দিয়ে ম্যাগমা চেম্বার থেকে লাভা যখন যে পাইপ দিয়ে বাইরে নির্গত হয়, সেটাকে আমরা বলি ভলক্যানিক পাইপ। ঠিক আছে? এরপরে দেখো, মানে ভলক্যানিক পাইপ কাকে বলে আমরা জেনে নিলাম। ভলক্যানিক পাইপ, হুইচ ইজ কল্ড অ্যাজ ভলক্যানিক পাইপ। আচ্ছা, শিপ্রা তুমি পরীক্ষা দাওনি এবং ক্লাসে লেট করে জয়েন করলে, তুমি পরীক্ষা দাওনি কেন? তুমি তুমি গ্রুপে নাম্বার পোস্ট করোনি। হ্যাঁ, না, আমি দেখেছি নাম্বার পোস্ট করোনি, আনসার শিট পোস্ট করেছে। হ্যাঁ, না, নাম্বার বলি, নাম্বার পোস্ট করবে। আর অনেকে, মানে অনেকে লজ্জা পাচ্ছে, আমাদের যেমন সৌমি আমাকে। আচ্ছা,
11 হয়েছে, বেশ ঠিক আছে। যেমন সৌমি বলল যে ৬ হয়েছে বলে আমি লজ্জাতে আমি পাস দিইনি বা আমার খারাপ লেগেছে ওর। কিন্তু ব্যাপারটা তা নয়। তুমি ১ পাও, ২ পাও। দেখো আমি ধরো ২০ টা কোয়েশ্চেন দিয়েছি। ২০ টা কোয়েশ্চেন মানে তোমার টার্গেট ২০ তে যেতে হবে। ২০ তে যেতে গিয়ে তুমি তুমি নিজেকে জাজ করো যে আমি কোথায়, আমি এখানে ২ এ রয়েছি বা ৬ এ রয়েছি। অতএব আমাকে ২ থেকে বা ৬ থেকে ২০ যেতে গেলে আমাকে এখনো কত এগোতে হবে? ১৪ এগোতে হবে। অতএব এই ১৪ টা আমাকে পার করার জন্য যতটা পড়তে হয় ততটা পড়তে হবে। এইভাবে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আমি আজকে ৬ হয়েছি, আমার কালকে টার্গেট ৭, পরশু ৮। এরকম করতে, করতে আমাকে আমার টার্গেট কিন্তু মানে আল্টিমেট টার্গেট ২০ এবং ২০ তেই পৌঁছাতেই হবে আমাকে চাকরি পেতে গেলে। ২০ তেই পৌঁছাতে হবে। এখন যা অবস্থা ২০ তেই পৌঁছাতে হবে। অতএব আমি নিজের সঙ্গে নিজেকে কম্পিটিশন এ নামাবো। আমার কার কত হলো, কেউ ১৭ পেল, ১৮ পেল, ২০ পেল আমার দেখা দরকার নেই। আমার দেখা আমি ৬ পেয়েছি, ৫ পেয়েছি, ১০ পেয়েছি, ১১ পেয়েছি, ১২ পেয়েছি। আমি যদি ১২ পাই আমার এখনো ৮ পথ আমাকে যেতে হবে। অতএব ৮ পথ যাওয়ার জন্য আমাকে যতটা পড়তে হয় ততটা পড়তে হবে। হয়তো আমি ১ম এ পারলাম না। ১ম এ ১২ থেকে আমি ১৩ তে গেলাম। তারপরের দিন হয়তো ১৪ তে গেলাম। কিন্তু প্রত্যেকদিন ইমপ্রুভ করতে হবে নিজেকে দেখে। মানে আমি দেখতে হবে আমি ডিমোশন হচ্ছে না আমার প্রমোশন হচ্ছে। এরকম করতে, করতে একদিন ২০ তে পৌঁছাবেই। যদি লেগে থাকো, কষ্ট করো। তাই বলব নাম্বারগুলো পোস্ট করবে এবং নিজের সাথে নিজের তুলনা করবে। আমি ১ম পরীক্ষাতে কত পেয়েছি আর ২য় পরীক্ষাতে কত পাচ্ছি। চলো সবাইকে, এটা সবার জন্যে বললাম। যে যারা ভাবছো যে ১৮-২০ পাচ্ছ তারাও তাদের সঙ্গেও তাদেরও কিন্তু নিজেদের সঙ্গে নিজেদের কম্পিটিশন। যেটা আমাকে একদম ওই জায়গাটাতে ২০ তেই পৌঁছাতে হবে, ২০ তেই। এরপর দেখো, volcanic material of various sorts are ejected through this pipe and the vent situated the top of the pipe. তা দেখো ভেন্টে এখানে টপ অফ দ্য পাইপে কি সিচুয়েশন, ভেন্ট সিচুয়েটেড রয়েছে, ভেন্ট অবস্থান করছে আমরা বললাম পাইপের টপে। এই ভেন্টটা যখন দ্য এনলার্জ ফর্ম অফ দ্য ভলক্যানিক ভেন্ট, এই ভলক্যানিক ভেন্টটা যখন এনলার্জ হয়ে যাচ্ছে মানে বড় হচ্ছে বিভিন্ন কারণে, বিস্ফোরণের জন্য হতে পারে, ধসের জন্য হতে পারে, আরও অন্যান্য কারণের জন্য হতে পারে। যখন ভলক্যানিক ভেন্টটা বড় হচ্ছে তখন যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো ভলক্যানিক ক্রেটার। কি বলি তখন আমরা? ভলক্যানিক ক্রেটার। এবং ভলক্যানিক ক্রেটারটা যখন আরও ধসের জন্য বা আরও অন্যান্য কারণের জন্য যখন সেটা বড় হচ্ছে তখন সেটাকে আমরা বলি ক্যালডেরা। তাহলে ভলক্যানিক ক্রেটার কাকে বলে জানতে পারলাম, ক্যালডেরা কাকে বলে জানা হলো। Volcanic material include lavas, volcanic dust and ashes, fragmental material, etc. ঠিক আছে? এইগুলো হচ্ছে আ আমরা এখানে তথ্য, তাহলে এখান থেকে আমরা কি কম্পোনেন্ট থেকে আমরা কি তথ্য পেলাম? আমরা মনে রাখবো কোন, কোন মানে হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। আমরা মনে রাখবো ভলক্যানিক ভেন্ট, ভেন্ট মানে হচ্ছে যে ভেন্ট মানেই আমরা বলবো যেখান থেকে যে জায়গা দিয়ে উম ভলক্যানিক ম্যাটেরিয়ালগুলো বেরিয়ে যায় বা ভলক্যানিক মাউথ যেটাকে আমরা বলি। তারপরে ভলক্যানিক পাইপ পেলাম, ভলক্যানিক চেম্বার পেলাম, ক্রেটার পেলাম, ক্যালডেরা পেলাম। এখান থেকে এগুলো হচ্ছে কম্পোনেন্টগুলো আমরা পেয়ে গেলাম এবং প্রত্যেকটা টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, আচ্ছা, আর একটা আমি বলে নিই, একটু ইন্টারাপ্ট করছি ক্লাসে। সুহানা, রাখি, আছো তোমরা? তোমরা পরীক্ষা দাওনি এবং রেসপন্স করনি গ্রুপে। তো আমি বলবো তোমরা পরীক্ষা দেবে। যদি বললাম ১ পেলেও পরীক্ষা দেবে, ২ পেলেও পরীক্ষা দেবে, ০ পেলেও পরীক্ষা দেবে। যা পাবে পরীক্ষা দেবে এবং গ্রুপে জানাবে। কারণ এখানে যখন নিজেদের সাথে নিজেদের লড়াইয়ে নেমেছো, সেখানে সততা রাখতে হবে। মানে আমি পরীক্ষা দেবো মানে পরীক্ষা দেবো। আমি পড়ছি মানে পরীক্ষা দেবো। ক্লাস করছি মানে আমি পরীক্ষা দেবো। ক্লাস না পড়ে তো নোট তো পেয়ে যাচ্ছ। হয়তো যেদিন ২-১ দিন ক্লাস যদি মিস হয় নোট পেয়ে যাচ্ছ, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। তো সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু দিতে হবে। আর যে কোশ্চেনগুলো অসুবিধা হবে, আলোচনা করব। বলবে গ্রুপে হোক আলোচনা হবে এবং ক্লাসে তো আলোচনা হবে দরকার হলে। চলো এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ভলক্যানো। ভলক্যানোর ক্লাসিফিকেশন কিসের বেসিস? অন দ্য বেসিস অফ মোড অফ ইরাপশন। ইরাপশনের মোডের বেসিসে ভলক্যানোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমি বললাম সেন্ট্রাল ইরাপশন। দেখো সেন্ট্রাল ইরাপশন টাইপ আর এক্সপ্লোসিভ ইরাপশন টাইপ। এক্সপ্লোসিভ মানে হচ্ছে বিস্ফোরণ সহ যে ইরাপশনটা হয় সেটাকে আমরা এক্সপ্লোসিভ বলি বা সেন্ট্রাল ইরাপশন আমরা বলে থাকি।
এবং সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে এখানে মূলত ভিসকাস লাভা বেরিয়ে আসে, যেগুলোকে সিলিকা সমৃদ্ধ লাভা, যে লাভাগুলোর মধ্যে 70% প্রায় সিলিকা থাকে, এবং সিলিকা বেশি থাকে বলে 70% প্রায় সিলিকা থাকে, সেই সিলিকা বেশি থাকে বলে কী থাকে, লাভাটা ভিসকাস হয়। ভিসকাস মানে সান্দ্র প্রকৃতির হয়, অতিরিক্ত গলিত হয় না, এবং এই জন্য প্রচুর বিস্ফোরণ সহ এই লাভাটা বেরিয়ে আসে। এবং এই যে সেন্ট্রাল এরাপশনের দরুন যে টাইপের কী টাইপের ভলক্যানো সৃষ্টি হয়, হাওয়াইয়ান টাইপের ভলক্যানো সৃষ্টি হয়, এগুলোকে নিয়ে আমি আলাদা করে আলোচনা করছি। স্ট্রম্বোলিয়ান টাইপের ভলক্যানো হয়, আর কি ভলক্যানিয়ান টাইপের ভলক্যানো দেখতে পাই, পিলিয়ান টাইপের ভলক্যানো আমরা দেখতে পাই, এবং ভিসুভিয়াস টাইপের ভলক্যানো আমরা দেখতে পাই। এই সব কটা ভলক্যানো কিন্তু হয়ে থাকে সেন্ট্রাল ইরাপশনের দ্বারা। এই যে সেন্ট্রাল ইরাপশন আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ইরাপশনের দ্বারা। এরপরে আমরা দেখব ফিশার ইরাপশন। ফিশার ইরাপশন কি? এই ফিশার ইরাপশনকে আমরা বলি কোয়াইট ইরাপশন। কোয়াইট মানে শান্ত, সুষ্ঠু। ফিশার মানে আমরা এখানে মনে রাখবে, ফিশার মানে ফিস। আমরা বলি না ফিস করে কথা বলছে, দুজনে না ফিস করে একজনের নামে চুগলি করছে। আর তোমরা করো না অবশ্য, তোমরা সব ভালো ছেলে মেয়ে, কিন্তু অনেকেই করে, তো ফিস করে দেখবে চুগলি করে। তো এই ফিস মানে হচ্ছে ফিশার, মানে নিশ্চুপে চুপি যেটা বেরিয়ে আসছে, সেগুলোকে আমরা বলি ফিশার। ঠিক আছে? তাহলে ফিশার ইরাপশন টাইপ আর কোয়াইট ইরাপশন টাইপ মানে হচ্ছে চুপচাপ শান্ত সুষ্ঠুভাবে বেরিয়ে আসে, এরকম করে মনে রাখবে। তাহলে ফিশার মানে কি হলো? ফিস। এরপর কি? লাভা ফ্লাড আর লাভা ফ্লো। এগুলোর মধ্যে লাভা ফ্লাড আর লাভা ফ্লো অন্যতম। তারপরে কি? মাড ফ্লো, তারপরে হচ্ছে ফিউমারোলস। এইগুলো হচ্ছে তিনটে টাইপ আছে, ফিশার এরাপশনের তিনটে টাইপ। এরপরে দেখব ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ পিরিয়ডিসিটি অফ ইরাপশন, মানে ইরাপশনের সময়কাল। পিরিয়ডিসিটি মানে হচ্ছে সময়কাল। সময়কালের বেসিসে আমরা ভলক্যানোকে কটা ভাগে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করতে পারি? অ্যাক্টিভ ভলক্যানো, ডরম্যান্ট ভলক্যানো এবং এক্সটিংক্ট ভলক্যানো। কী ভাগে ভাগ করতে পারছি? অ্যাক্টিভ ভলক্যানো ভাগে ভাগ করতে পারছি, ডরম্যান্ট ভলক্যানো এবং এক্সটিংক্ট ভলক্যানো। কটা? তিনটে ভাগে ভাগ করছি। সবগুলোকে নিয়েই আমরা আলাদা করে আলোচনা করব। চলো তাহলে এবার সেন্ট্রাল ইরাপশনটা আমরা প্রথমে দেখব, হাওয়াইয়ান টাইপটা দেখে নেব। দেখো সেন্ট্রাল ইরাপশন টাইপ, প্রথম আমরা যেটা দেখব সেন্ট্রাল ইরাপশন টাইপ। সেন্ট্রাল ইরাপশন টাইপ অফ or explosive eruption type of volcanoes occur through a central pipe and small opening by breaking and blowing of crustal surface due to violent and explosive gases accumulated deep within the earth। তাহলে এটা কেন হয়? ওই বললাম আর্থের নিচে, আমি একটু বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি, এটারই বাংলা করে বলে দিচ্ছি। আর্থের নিচে, অর্থাৎ যেখানে ম্যাগমা চেম্বার রয়েছে, সেই ম্যাগমা চেম্বারে যে ম্যাগমাগুলো রয়েছে, সেই ম্যাগমাগুলো অনেকটা ভিসকাস টাইপের, এবং তার জন্যই এই ভিসকাস ম্যাগমাগুলো অতিরিক্ত বিস্ফোরণ সহ খুব দ্রুত বেগে বাইরে যখন বেরিয়ে আসে, তখন সেটাকে সেন্ট্রাল ইরাপশন বলা হচ্ছে। এই সেন্ট্রাল ইরাপশনটাকে আবার 5টা সাব টাইপে ভাগ করা হয়, 5 সাব টাইপে ভাগ করা হয়, একটু আগেই বলা হলো। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাওয়াইয়ান টাইপ। মানে হাওয়াইয়ান টাইপ মানে কি? হাওয়াই দ্বীপপুঞ্জ আমরা জানি, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলে যে আগ্নেয়গিরিগুলো হয় এবং হাওয়াই দ্বীপপুঞ্জে যেটা হয়, সেই টাইপটাকে আমরা হাওয়াইয়ান টাইপ বলি। হাওয়াইয়ান টাইপ অফ ভলক্যানোজ, such volcanoes erupt quietly due to less viscous lava and non-violent nature of gases। এখানে কিন্তু কিছু সেন্ট্রাল এরাপশন হচ্ছে, কিন্তু খুব বিশাল যে বিস্ফোরণভাবে ঘটছে তা নয়। দেখো তাহলে আমরা যদি বলি, এরকম যদি কোশ্চেন আসে, সেন্ট্রাল এরাপশনগুলোর মধ্যে সবথেকে কম এক্সপ্লোসিভ কোনটা হয়, বা সবথেকে কম ভায়োলেন্ট কোনটা হয়, কোনটা কোয়াইটলি এরাপশন হয়, সেক্ষেত্রে হয়ে থাকে হাওয়াইয়ান টাইপটা। হাওয়াইয়ান টাইপটা হচ্ছে মানে হচ্ছে লেস ভিসকাস লাভা, মানে কিছুটা কম সান্দ্র প্রকৃতির হওয়ার দরুন এখানে কিছুটা নন ভায়োলেন্ট নেচার আমরা দেখতে পাই। হাওয়াই যে ভলক্যানোটা হয়, সেটার আমরা কিছুটা নন ভায়োলেন্ট নেচার দেখতে পাই। ঠিক আছে? রাউন্ড এন্ড ব্লিস্টার্স অফ হট অ্যান্ড গ্লোয়িং মাস বল অফ লাভা। ঠিক আছে?
এখানে যে সমস্ত লাভাগুলো বেরিয়ে আসে, হ্যাঁ, প্রচুর পরিমাণে লাভা, থোকে, থোকে লাভা বেরিয়ে আসে। ঠিক আছে? লাল একদম আ লাল আলোর মতো লাভা বেরিয়ে আসে। ওই লাভাগুলো যখন প্রচুর হাওয়া দেয়, হাওয়ায় উঠতে শুরু করে। The Hawaiian people consider this long, glossy and thready of red mountain lava as a Pele's hair. মানে হচ্ছে ওই লাভাগুলো যখন প্রচুর বাতাসে উঠতে শুরু করে, মানে লাল, লাল লাভা আকাশে উড়ে বেড়াচ্ছে ধরো, সরু হয়ে লম্বা হয়ে অনেকটা চুলের মতো, লাল চুলের মতো দেখায়। কিন্তু লাভাগুলো তো সেগুলো তো লাভাই। তো ওই জন্যই ওখানকার হাওয়াই দ্বীপপুঞ্জের ওখানকার এরিয়া যে হাওয়াই যে গডেস আছে, ওখানকার যে দেবদেবী মানে দেবতা আছে, সেই দেবতার নাম হচ্ছে পিলি। তো সেই দেবতার নাম মনে করা হয় যে ওই চুলগুলো হচ্ছে সেই দেবতার চুল, অর্থাৎ পিলিজ হেয়ার, পিলির চুল। এই জন্যই হাওয়াই টাইপ হাওয়াই টাইপের যে ভলক্যানো হয়, সেই ভলক্যানোতে যে আহ, লাভাগুলো উড়ে বেড়ায় আকাশে, সেই লাভাগুলোকেই বলা হয় পিলিজ হেয়ার। এরকম কোশ্চেন বহুবার এসেছে, বহু কোশ্চেনে কম্পিটিটিভেও আসে এই সমস্ত কোশ্চেন, যে পিলিজ হেয়ার কোন ভলক্যানোতে দেখতে পাওয়া যায়। পিলিজ হেয়ার দেখতে পাওয়া যায় হাওয়াই টাইপের ভলক্যানোতে দেখতে পাওয়া যায়। তাহলে হাওয়াইয়ান টাইপের ভলক্যানোতে আমরা কি দেখি? পিলিজ হেয়ার দেখতে পাই। এটা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়? মূলত হাওয়াই আইল্যান্ডেই মূলত দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এখান থেকে তাহলে কটা কোশ্চেন, দু তিনটে কোশ্চেন আমরা মনে রাখলাম, যে হাওয়াইয়ান টাইপটা হচ্ছে মূলত কম ভায়োলেন্ট। এখানকার হচ্ছে নন ভিসকাস, মূলত হচ্ছে কম ভিসকাসযুক্ত লাভা। এখানে খুব একটা বিস্ফোরণ হয় না, কিন্তু এখানে থোকে থোকে ম্যাগমা বেরিয়ে আসে, লাল ম্যাগমা লাভা। যে লাভাগুলো হাওয়াতে উড়ে উড়ে বেড়ায়, এবং ওখানকার দেবতার নাম অনুসারে একে বলা হয় পিলিজিয়া। ব্যাস, মিটে গেল এখান থেকে। নেক্সট হচ্ছে স্ট্রম্বোলিয়ান টাইপ অফ ভলক্যানো। এই স্ট্রম্বোলিয়ান টাইপ অফ ভলক্যানো দেখো, সাত ভলক্যানোস নেমড আফটার স্ট্রম্বোলি ভলক্যানো অফ লিপারি আইল্যান্ড ইন দ্য মেডিটেরিনিয়ান সি। মেডিটেরিনিয়ান সি মানে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে যে লিপারি দ্বীপ আছে, লিপারি আইল্যান্ড আছে, সেই লিপারি আইল্যান্ডে ওখানে যে আগ্নেয়গিরিটা অগ্ন্যুৎপাত হয়, সেটা হচ্ছে স্ট্রম্বোলিয়ান টাইপ, বা তাকে স্ট্রম্বোলীয় ভলক্যানো বলে। উইথ মডারেট ইন্টেন্সিটি, ইন্টেন্সিটিটা কেমন থাকে? মডারেট থাকে। আমরা যেমন দেখলাম হাওয়াইয়ে দেখলাম লেশ, আর স্ট্রম্বোলিয়ানে দেখতে পাচ্ছি মডারেট। তাহলে স্ট্রম্বোলিয়ান আগ্নেয়গিরি কোথায় দেখতে পাওয়া যায়? মেডিটেরেনিয়ান সিতে, মানে ভূমধ্য সাগরে। মেডিটেরেনিয়ান সি বা ভূমধ্য সাগরে। কোথায়? এটা লিপারি আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। দি ইরাপশন আর অলমোস্ট রিদেমিক অর নিয়ারলি কন্টিনিউয়াস, মানে এটা সব সময় হয় রিদিম। যেমন আমরা একটা গান শুনি একটা রিদেমে, তবলা বাজায় একটা রিদেমে, ঠিক সেরকম এই আগ্নেয়গিরিটায় হয় একটা রিদেমিক ওয়েতে হয়। ঠিক আছে? এবং সব সময় হয়। সামটাইমস দে আর ইন্টারাপ্টেড বাই লং ইন্টারভেল, এবং একটা নির্দিষ্ট ইন্টারভেলে, একটা দীর্ঘ ইন্টারভেলের পরে এটা আবার শুরু হয়। আমরা বলবো স্ট্রম্বোলিয়ানকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ, এগুলো পরে পরে আরও আমি দিয়েছি। ঠিক আছে? পরে আলোচনা করব। এরপরে দেখো ভলক্যানিয়ান টাইপ অফ ভলক্যানোজ। তাহলে কি হলো? দুটো হয়ে গেল, হাওয়াই টাইপ হয়ে গেল, স্ট্রম্বোলিয়ান টাইপ হয়ে গেল। এরপরে আমরা আসছি ভলক্যানিয়ান টাইপ। আমরা দেখেছিলাম সেন্ট্রাল এরাপশনের পাঁচটা টাইপ দেখেছি। হাওয়াইয়ান টাইপ একটা হয়ে গেল, স্ট্রম্বোলিয়ান টাইপ একটা হয়ে গেল, ভলক্যানিয়ান টাইপ তিনটে হয়ে গেল। তাহলে ভলক্যানিয়ান টাইপটা কি দেখব? দিস আর নেম আফটার দ্য ভলক্যানো অফ লিপারি আইল্যান্ড। এটাও কিন্তু দেখো, এটাও কিন্তু লিপারি আইল্যান্ড ইন দ্য মেডিটেরেনিয়ান সি। সাচ ভলক্যানোজ ইরাপ্ট উইথ গ্রেট ফোর্স অ্যান্ড ইন্টেন্সিটি। দেখো স্ট্রম্বোলিয়ানটা হচ্ছে কিন্তু মডারেট ইন্টেন্সিটি, এটাও কিন্তু লিপারি আইল্যান্ডেই দেখতে পাওয়া যায়, মেডিটেরেনিয়ান সিতেই দেখতে পাওয়া যায়। আর ভলক্যানিয়ান টাইপটাও কিন্তু মেডিটেরেনিয়ান সিতেই দেখতে পাওয়া যায়, লিপারি আইল্যান্ডেই দেখতে পাওয়া যায়। কিন্তু ভলক্যানিয়ান টাইপটা হচ্ছে গ্রেট ফোর্স অ্যান্ড ইন্টেন্সিটি আছে। এটার কি আছে? এটা প্রচুর জোরে বিস্ফোরণ সহ বেরিয়ে আসে ভলক্যানিয়ান টাইপটা। কিন্তু স্ট্রম্বোলিয়ান টাইপটা কিন্তু মডারেট, খুব বেশি বিস্ফোরণ হয় না। এখানে দুটো মনে রাখতে হয়, যেটা তাহলে মডারেট দুটোই একই, যেহেতু মনে রাখতে হচ্ছে দুটোই ভূমধ্য সাগরের লিপারি দ্বীপ, দুটো মনে রাখতে হচ্ছে একই, স্ট্রম্বোলিয়ান এবং ভলক্যানিয়ান। আলাদা কি? স্ট্রম্বোলিয়ানটা হচ্ছে মডারেট ইন্টেন্সিটি আছে, ভলক্যানিয়ানটা হচ্ছে গ্রেট ফোর্স অফ ইন্টেন্সিটি আছে, মানে প্রচুর জোরের সাথে বেরিয়ে আসে। আর একটা হচ্ছে স্ট্রম্বোলিয়ানকে বলা হয় ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয়, কিন্তু এটাকে বলা হয়, ভলক্যানিয়ান টাইপটাকে বলা হয় কলিফ্লাওয়ার শেপ।
কনভ্যালুয়েটেড বলা হয় অথবা কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপির মতো হয়, তাহলে কনভ্যালুয়েটেড হয় অথবা কলিফ্লাওয়ারের মতো হয়। কলিফ্লাওয়ার হয় শেপ বা মানে এত বেরোয় ছাই এবং প্রচুর পরিমাণে লাভা বেরোয় বা লাভা বেরিয়ে চারিদিকে এমনভাবে ছড়িয়ে যায় মানে অনেকটা ফুলকপির মতো দেখায়। এই জন্য ভলক্যানিয়ান টাইপকে বলা হয় কলিফ্লাওয়ার শেপ। তাহলে এই ধরনের কোশ্চেনগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আর যেমন লাইট হাউস অফ মেডিটেরেনিয়ান সি, আমরা এটাকে বলতে পারি স্ট্রম্বোলিয়ানকে বলতে পারি লাইট হাউস। এই যেটা আমি পরে লিখে দিয়েছি, হ্যাঁ, এখানে লিখিনি কিন্তু আমি পরে লিখেছি। লাইট হাউস অফ মেডিটেরেনিয়ান সি মানে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ, আমরা বাংলাতে বলে থাকি, বাংলাতে সবাই মুখস্থ করে নিয়েছে, তোমরা জানো। তো আর এটাকে বলা হয় ফুলকপি শেপ বা কলিফ্লাওয়ার শেপ বলা হয় ভলক্যানিয়ান টাইপ হলো। এরপরে আমরা দেখবো পিলিয়ান টাইপ অফ ভলক্যানো। তাহলে এতক্ষণ আমরা পাঁচটার মধ্যে আমাদের তিনটে পড়া হলো। এবার চার নাম্বারটা কি আসবে? পিলিয়ান টাইপ অফ ভলক্যানো। These are named after the Pelion volcano of Martinique Island in Caribbean Sea. ক্যারিবিয়ান সিতে যে মার্টিনিক আইল্যান্ড আছে, সেই মার্টিনিক আইল্যান্ডে এই পিলিয়ান টাইপ অফ ভলক্যানো আমরা দেখতে পাই। দিস আর দ্য মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড মোস্ট এক্সপ্লোসিভ টাইপ অফ ভলক্যানো। এই ভলক্যানোটা হচ্ছে প্রচুর ভায়োলেন্ট অ্যান্ড এক্সপ্লোসিভ টাইপ অফ ভলক্যানো, প্রচুর বিস্ফোরণ হয়। তাহলে পিলিয়ান টাইপটা কিন্তু প্রচুর বিস্ফোরণ হয়। দেখো, পিলির চুল বলা হচ্ছে হাওয়ায়, হাওয়ায় মানে হাওয়ায় যে ভলক্যানো সেটাকে, কিন্তু পিলিয়ান টাইপটা কিন্তু আলাদা। অনেকে ভুল করে পিলিয়ান টাইপটাকে পিলির চুল ভেবে নেয়। না, পিলিয়ান টাইপটা কিন্তু আলাদা, এটা ক্যারিবিয়ান সিতে দেখা যায় মার্টিনিক আইল্যান্ডে। আর হাওয়াইটা হচ্ছে হাওয়াই আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। হাওয়াই ভলক্যানোটাই হচ্ছে পিলির চুল নামে খ্যাত, ওখানকার যে লাভাগুলো। আর পিলিয়ান টাইপটা হচ্ছে প্রচুর পরিমাণে বিস্ফোরণ হয়। দেখো এখানে কিন্তু শহর ধ্বংস হয়েছে পিলিয়ান টাইপের দ্বারা। এটা হচ্ছে মোস্ট ডিজাস্ট্রাস ইরাপশন অফ মাউন্ট পিলি অন May 8, 1902। 1902 সালে 8ই মে destroyed the whole of the town of সেন্ট পিয়েরি। সেন্ট পিয়েরি বলে একটা শহর ছিল, সেই শহরে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছিল এই পিলিয়ান টাইপ ভলক্যানো, এবং প্রায় 28,000 মানুষ তখন মারা গেছিল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পিলিয়ান টাইপটা হচ্ছে একটা খুব ডিস্ট্রাকটিভ এবং ডিজাস্ট্রাস একটা ভলক্যানো, পিলিয়ান টাইপটা। এখানকে মনে রাখবে যে এরকম এই কোশ্চেনটা একবার এসেছিল যে সেন্ট পিয়ার শহরটা কোন ভলক্যানোর দ্বারা ধ্বংস হয়েছিল। সেন্ট পিয়ার শহরটা ধ্বংস হয়েছিল পিলির, আমার মাউন্ট পিলির দ্বারা বা পিলিয়ান টাইপ অফ ভলক্যানোর দ্বারা। দেখো, পিলিয়ান টাইপ অফ ভলক্যানোর দ্বারা সেন্ট পিয়ার শহরটা ধ্বংস হয়েছিল। খুব ভালো করে যত্ন করে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে এখান থেকে? সাচ টাইপ অফ ডিজাস্ট্রিয়াস ভায়োলেন্ট ইরাপশন আর নেমড অ্যাজ নুয়ে আর্দেন্তে। নুয়ে আর্দেন্তে মানে হচ্ছে গ্লোয়িং ক্লাউড। এই নুয়ে আর্দেন্তেটা কিন্তু মনে রাখতে হবে। নুয়ে আর্দেন্তে কিন্তু নেটে 1 বছরের কোশ্চেন এসেছিল, তাই নুয়ে আর্দেন্তে খুব ভালো করে মনে রাখতে হবে। সেন্ট পিয়ার শহরটা যেমন মনে রাখতে হবে, নুয়ে আর্দেন্তেটাও কিন্তু মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে গ্লোয়িং ক্লাউড। ঠিক আছে, গ্লোয়িং ক্লাউড বলা হচ্ছে। এরপরে আমরা দেখব ভিসুভিয়াস টাইপ অফ ভলক্যানোজ। তাহলে আমরা এখনো পর্যন্ত 4টে ভলক্যানো দেখলাম, 4টে সেন্ট্রাল এরাপশনের 4টে টাইপ দেখলাম। আমি তোমাদেরকে জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য বলছি 5টা হয়ে যাক, দিয়ে আবার একবার রিমাইন্ড করে দেবো, তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে। দেখো, ভিসুভিয়াস টাইপ অফ ভলক্যানোজ, দিস আর মোর অর লেস সিমিলার টু ভলক্যানিয়ান অ্যান্ড স্ট্রম্বোলিয়ান টাইপ অফ ভলক্যানোজ। এই ভলক্যানোজটা কি? দিস আর মোর অর লেস সিমিলার, এটা টু ভলক্যানিয়ান অ্যান্ড স্ট্রম্বোলিয়ান টাইপ। দেখো, ভলক্যানিয়ান অ্যান্ড স্ট্রম্বোলিয়ান টাইপের সিমিলার মানে কি দেখলাম? এখানে কিন্তু বিস্ফোরণ কম হবে, কারণ আমরা দেখেছি স্ট্রম্বোলিয়ানে কিন্তু বিস্ফোরণ হয় না। ভলক্যানিয়ান টাইপে দেখলাম আমরা একটু মিডিয়াম টাইপের হয়। দেখো, স্ট্রম্বোলিয়ান আর ভলক্যানিয়ানটা হচ্ছে একটু হয়, কিন্তু স্ট্রম্বোলিয়ানে কম হয়, স্ট্রম্বোলিয়ানে কম হয়, স্ট্রম্বোলিয়ানে কম হয়, কিন্তু ভলক্যানিয়ানে একটু বিস্ফোরণ হয়। মানে এটা মডারেট একটা বিস্ফোরণ বলতে পারি। দ্য ডিফারেন্স লাই অনলি দ্য ইন্টেন্সিটি অফ expulsion of lavas and gases. There are extremely, ও বাবা, আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে এক্সট্রিমলি ভায়োলেন্ট
Expulsion of magma due to the enormous volume of explosive gases. Volcanic materials are thrown up a greater height in the sky. The ejected enormous volume of gases and ashes form a thick cloud, cauliflower form. The most destructive type of eruption is called the Pelian type because of the fact that such type of eruption was first observed by Pili in 79 AD তে। প্লিনি প্রথম এটাকে দেখতে পেয়েছিল, এই জন্য এটাকে প্লিনি টাইপ অফ ভলক্যানো বলা হয়। এটা কলিফ্লাওয়ার মতো হয়, প্রচুর ইরাপশন হয় এবং প্রচুর পরিমাণে ভায়োলেন্ট হয়। এটা প্রচুর কি হয় বলতো, প্রচুর গ্যাস ইজেক্ট হয়, এনারমাস ভলিউম অফ গ্যাস ইজেক্ট হয়, প্রচুর পরিমাণে গ্যাস ইজেক্ট হয় এবং ছাই প্রচুর পরিমাণে বেরিয়ে আসে। এটাও কিন্তু কলিফ্লাওয়ারের মতো কিছুটা দেখতে হয়। তাহলে ভিসুভিয়াস টাইপটাও কিন্তু কিছুটা কলিফ্লাওয়ারের মতো দেখতে হয়। তাহলে দেখলাম আমরা ভিসুভিয়াস টাইপটাও কিছুটা কলিফ্লাওয়ারের মতো দেখতে হলো, আবার ভলক্যানিয়ান টাইপটাও কিন্তু কলিফ্লাওয়ারের মতো দেখতে হলো। চলো, তাহলে পাঁচটা আমরা দেখে নিলাম। পাঁচটা সেন্ট্রাল এরাপশনের পাঁচটা আমরা কী কী দেখে নিলাম? হাওয়াই, স্ট্রম্বোলিয়ান। হাওয়াইটা হচ্ছে কম এটা হয়, স্ট্রম্বোলিয়ানটা মিডিয়াম মডারেট হয়, ভলক্যানিয়ান টাইপটা কিন্তু গ্রেট ইন্টেন্সিটি আছে, প্লিয়ান টাইপটা হচ্ছে খুব ডিস্ট্রাকটিভ এবং ভিসুভিয়াস টাইপটাও কিন্তু খুব ডিস্ট্রাকটিভ। এই পাঁচটা আমরা দেখে নিলাম এবং পাঁচটাকে তো আমাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। একটার পর একটা পড়ে 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 যে তথ্যগুলোকে তোমাদেরকে আমি দিয়ে দিলাম, দাগ দিলাম বেশি করে, সেই জায়গাগুলোকে মূলত মনে রাখবে। এরপরে দেখো, এরপরে ফিশার ইরাপশন টাইপ অফ ভলক্যানো। এরপরে আমরা আসবো ফিশার ইরাপশন। ফিশার ইরাপশন মানে যেটা বলা হলো ফিস করে সাচ ভলক্যানো অকার অ্যালং এ লং ফ্র্যাকচার ফল্ট অ্যান্ড ফিশার অ্যান্ড দেয়ার ইজ এ স্লো আপওয়েলিং অফ ম্যাগমা। মানে আপওয়েলিংটা হয় স্লোভাবে হয় ফ্রম বিলো অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট লাভা স্প্রেড ওভার দ্য গ্রাউন্ড সারফেস। এবং ওই লাভাগুলো কি হয়, সারা গ্রাউন্ডে ছড়িয়ে পড়ে। মানে খুব ধীরে সুস্থে লাভাগুলো কোনো একটা ফাটল দিয়ে, কোনো একটা বড় ভেন্ট দিয়ে বেরিয়ে আসে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই লাভাগুলি হয় ব্যাসাল্টিক টাইপের লাভা হয়, খুব গলিত লাভা হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ পিরিয়ডিসিটি অফ ইরাপশন। ইরাপশনের যে পিরিয়ডিসিটি মানে হচ্ছে সময়কাল, ইরাপশনের সময়কালের ভিত্তিতে আমরা এগুলোকে তিনটে ভাগে ভাগ করেছি, বলেছি কি কি। অ্যাক্টিভ ভলক্যানো বলেছি, যে ভলক্যানোগুলো তোমরা অ্যাক্টিভ ভলক্যানো সবাই জানো, ডরম্যান্ট ভলক্যানো বলেছি এবং এক্সটিংক্ট ভলক্যানো। তাহলে অ্যাক্টিভ ভলক্যানো, ডরম্যান্ট ভলক্যানোস এবং এক্সটিংক্ট ভলক্যানো। প্রথমে আলোচনা করব অ্যাক্টিভ ভলক্যানোকে নিয়ে। দেখো, অ্যাক্টিভ ভলক্যানোকে নিয়ে যদি আমরা দেখি, দোজ হুইচ constantly ejected volcanic lava, gases, ashes and fragmental material। তাহলে এখানে কি বেরিয়ে আসে? অ্যাক্টিভ ভলক্যানো যেগুলো সবসময় গ্যাস বেরোচ্ছে, লাভা বেরোচ্ছে, ছাই বেরোচ্ছে এবং গলিত পদার্থ বেরোচ্ছে। ফ্র্যাগমেন্টাল মেটেরিয়াল মানে হচ্ছে গলিত পদার্থ, গলিত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে, এইগুলোকে অ্যাক্টিভ ভলক্যানো। মানে বাংলা, সোজা বাংলায় বললে যে ভলক্যানোগুলো থেকে এখনও অগ্নুৎপাত হচ্ছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ ভলক্যানো বলি। প্রায় 500টার বেশি পৃথিবী জুড়ে, 500টার বেশি এরকম অ্যাক্টিভ ভলক্যানো আছে। যে ভলক্যানোগুলো থেকে লাভা ইজেক্ট হচ্ছে বা লাভা নির্গত হচ্ছে বর্তমানেও, সেগুলোকে আমরা অ্যাক্টিভ ভলক্যানো বলি। 500টার বেশি এরকম অ্যাক্টিভ ভলক্যানো আমাদের পৃথিবীতে আছে। এটনা অ্যান্ড স্ট্রম্বোলি, এই দেখো মেডিটেরিয়ানিয়ান সি এর এটনা, এটনা একটা ভলক্যানোর নাম। স্ট্রম্বোলিটা আমরা দেখলাম স্ট্রম্বোলিয়ান টাইপ। কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো? মেডিটেরিয়ানিয়ান সিতে দেখতে পাওয়া যায়, ভূমধ্য সাগর এরিয়াতে দেখতে পাওয়া যায়। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানোর এক্সাম্পল। স্ট্রম্বোলি ভলক্যানো ইজ নোন অ্যাজ এ লাইট হাউস অফ দ্য মেডিটেরেনিয়ান। বিকজটা আমি দিইনি, কারণ কি বলতো, কারণ হচ্ছে মেডিটেরেনিয়ান শীতে যখন এই স্ট্রম্বোলি ভলক্যানো দেখতে পাওয়া যায় তখন ওই এত লাভা নির্গত হয় এবং লাভাগুলি লাল টাইপের লাভা নির্গত হয়, যার দরুন পুরো মেডিটেরেনিয়ান সি ওই এরিয়াটা আলো হয়ে যায়। ওই জন্য এই স্ট্রম্বোলি ভলক্যানোকে বলা হয় লাইট হাউস অফ মেডিটেরেনিয়ান সি। এরপরে দেখো ডরম্যান্ট ভলক্যানো। তাহলে আমরা অ্যাক্টিভ ভলক্যানো দেখে নিলাম, অ্যাক্টিভ ভলক্যানো আমরা কোথায় থাকে সেটাও দেখলাম, মেডিটেরেনিয়ান সিয়ের এটনা এবং স্ট্রম্বোলি ভলক্যানো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা এই সময় একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই, কে উত্তর দিতে পারে দেখি, কার কত প্রিপারেশন আছে। তো আমি জানি তোমরা শুরু করেছো, ওতে তবু আমি এটা জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাদের সাউথ এশিয়ার একটা অ্যাক্টিভ ভলক্যানোর নাম কে বলতে পারবে? সাউথ এশিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো, সাউথ এশিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো।
নারকোর নাম কি করে তোমার অ্যাক্টিভ ভলক্যানো হচ্ছে? নারকেন কোন নাম হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো। ব্যারেন, ভারতের ব্যারেন হচ্ছে সাউথ এশিয়ার, এটা মনে রাখবে, সাউথ এশিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো হচ্ছে ব্যারেন। হ্যাঁ, এটা আমি আমি পরে তোমাদেরকে কোশ্চেনে দেবো বলে এটা রেখেছি। আমি এটা আলোচনা করে দিলাম তোমাদের। আচ্ছা, এটা বলে দিচ্ছি তো আমি আবার। দেখো, সাউথ এশিয়া হচ্ছে ব্যারেন হচ্ছে কি সাউথ এশিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো। কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে নারকন্ডামটা কিন্তু ডরম্যান্ট ভলক্যানো। ঠিক আছে? সুপ্ত আগ্নেয়গিরি। এরপরে দেখো, ডরম্যান্ট ভলক্যানোস। ডরম্যান্ট ভলক্যানোস আর দোজ হুইচ বিকাম কোয়াইট আফটার দেয়ার ইরাপশন ফর সাম টাইম অ্যান্ড দেয়ার আর নো ইন্ডিকেশন ফর ফিউচার ইরাপশনস। একটা সমস্যাটা কি হচ্ছে বলো তো? আমি তোমাদের সাথে বেশি ইন্টারাক্ট কেন করতে পারছি না? কি সমস্যা হয়েছে জানি না। তোমাদের যে গলার আওয়াজটা, তোমাদের কথাটা রেকর্ড হচ্ছে না। শুধুমাত্র আমার কথাটা রেকর্ড হচ্ছে, এবং যখন দেখবে তোমরা রেকর্ডিংটা শুনবে, অ্যা তখন তোমাদের কথাগুলো শোনা যায় না। তোমাদের কথাগুলো যেহেতু শোনা যায় না, তখন ক্লাসটা, তখন ধরো আমি তোমাদের থেকে একটা উত্তর নিচ্ছি। তখন তোমরা যখন রেকর্ডিং শুনবে, ক্লাসটা বোরিং হয়ে যাচ্ছে। কারণ কি? অ্যা আমি যখন তোমরা যখন উত্তরটা বলছো, তখন ওইখানটা সাইলেন্স থাকছে রেকর্ডিংয়ে। ওইজন্যই তোমাদের সঙ্গে বেশি ইন্টারেক্ট করা হচ্ছে না। আমি পরে এটা প্রবলেমটা সলভ হলে আরো ইন্টারেক্ট করতে, করতে আমি ক্লাসে যাবো। তাহলে ডরম্যান্ট ভলক্যানো মানে কি? ডরম্যান্ট ভলক্যানো তোমরা সবাই জানো, বাংলাতে জানো। আমি তোমাদের থেকেই উত্তরটা নিতাম। কিন্তু যেহেতু শোনা যাবে না, তাই আমি নিজে, নিজে বলে দিচ্ছি। যে আগ্নেয়গিরিগুলি অতীতে অগ্ন্যুৎপাত হয়েছে, কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে ডরম্যান্ট ভলক্যানো বলে। অতীতে অগ্ন্যুৎপাত হয়েছে, বর্তমানে অগ্ন্যুৎপাত হচ্ছে না, বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে সেই অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, সেইগুলোকে বলা হয় ডরম্যান্ট ভলক্যানো। The dormant volcano are those which become quiet after their eruption. এরাপশনের পর সে এখন চুপ আছে ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, অ্যান্ড দেয়ার আর নো ইন্ডিকেশন ফর ফিউচার এরাপশন বাট সাডেনলি দে ইরাপ্ট ভেরি ভায়োলেন্টলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোনো ইন্ডিকেট দিচ্ছে না যে ও এরাপশনের কোনো ইন্ডিকেট দিচ্ছে না, কিন্তু হঠাৎ করে সেটা ভায়োলেন্টলি অগ্ন্যুৎপাত হতে শুরু করে, এরাপশন হতে শুরু করে, and cause enormous damage of human health and wealth. Vesuvius volcano is the best example of dormant volcano. Vesuvius, খুব খুব যত্ন করে মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো খুব যত্ন করে মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসে। এক্সাম্পলগুলো তোমরা পাবে কিন্তু বিভিন্ন বইগুলোতে পাবে। আরও কিছু এক্সাম্পল তোমরা অ্যাড করবে বাংলা বইগুলো থেকে, যে বইগুলোকে তোমরা পড়ে থাকো সেই বইগুলো থেকে। ঠিক আছে? আমি বলব কিন্তু আরও অ্যাড করবে। আর যদি খুব অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাদের এখানগুলোতেই এডিট করে, করে অ্যাড করে দেবো। দেন তোমাদেরকে পিডিএফ দেবো। সেক্ষেত্রে তোমাদের পিডিএফটা আজকে দেবো না, কালকে পরশু করে দেবো, যদি তোমাদের কোনো অসুবিধা হয়। আমি ভেবেছি যে প্রচুর ক্লাসের পিডিএফটা অতিরিক্ত বড় হয়ে যাবে বলে এগুলোতে আমি অ্যাড করিনি। Is the best example of dormant volcano which erupted first 79 AD। তাহলে ভেসুভিয়াসটা হচ্ছে 79 AD তে প্রথম ইরাপ্ট হয়েছিল, দেন ইট কিপ কোয়াইট এক্সাম আপ টু 1631 এডি পর্যন্ত। দেখো, 79 এডি থেকে প্রায় 1600 বছর ধরে সে কোয়াইট ছিল, চুপ ছিল, হোয়েন ইট সাডেনলি এক্সপ্লোডেড উইথ গ্রেট ফোর্স, এবং হঠাৎ করে মানে বিস্ফোরণ সহ বেরিয়ে আসে। দি সাবসিকুয়েন্ট ইরাপশন অকার ইন 1833, 1872, 1906, 1927, 28, 29, এবং তারপরে পরে কিন্তু হতে শুরু করে। 1803 হতে থাকে, 1872, 1906, 1927, 1928, 1929, পর আবার অগ্ন্যুৎপাত হতে থাকে। কোথায়? ভেসুভিয়াস থেকে। তাহলে আমরা হয়ে গেল, অ্যাক্টিভ ভলক্যানো হলো, ডরম্যান্ট ভলক্যানো হলো। এরপরে আমরা আসবো এক্সটিংক্ট ভলক্যানো। এক্সটিংক্ট ভলক্যানো মানে কি? যে ভলক্যানোগুলো যে ভলক্যানোগুলো আগে অগ্ন্যুৎগম হয়েছে, কিন্তু বর্তমানে হচ্ছে না এবং ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেগুলোকে আমরা বলে থাকি এক্সটিংক্ট ভলক্যানো, মানে মৃত ভলক্যানো, যেগুলোকে মৃত হয়ে গেছে। হ্যাঁ, তো এই ভলক্যানো আর কনসিডার্ড এক্সটিংক্ট হোয়েন দেয়ার আর নো ইন্ডিকেশন অফ ফিউচার এরাপশন।
তাহলে দেখো, নো ইন্ডিকেশন অফ ফিউচার ইরাপশন, ফিউচার ইরাপশনে যদি কোনো ইন্ডিকেশন না থাকে সেগুলোকে আমরা বলি এক্সটিংক্ট ভলক্যানো। দ্য ক্রেটার ইজ ফিল্ড আপ উইথ ওয়াটার অ্যান্ড লেকস আর ফর্মড। এই তো ক্রেটার লেক। ক্রেটার মানে কোনটাকে বলা হলো গো? ক্রেটার মনে রয়েছে তোমাদের? ভলক্যানিক ভেন্ট বা ভলক্যানিক মাউথের অংশটা যখন আরও বড় হয়, বিস্ফোরণ বা ধসের জন্য যখন আরও বড় হয়, সেটাকে আমরা ক্রেটার বলি। ক্রেটারটা আরও বড় হলে ধসে পড়লে সেটাকে আমরা ক্যালডেরা বলি, চ্যাপ্টা হয়ে গেলে ক্যালডেরা বলি। এবং ক্রেটারের মধ্যে যখন কি হয়, এক্সটিংক্ট ভলক্যানোটা যখন মানে ওই আগ্নেয়গিরিটা যখন মৃত হয়ে যায় আর কোনো অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে না, তখন ওই ক্রেটারগুলো থেকে কি হয়, দীর্ঘদিন ধরে জল জমে 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 ক্রেটার লেক সৃষ্টি হয় বা ক্যালডেরা লেক সৃষ্টি হয়। এই ক্রেটার লেক বা ক্যালডেরা লেক থেকে তোমাদের কোশ্চেন আসে। It may be pointed out that no volcano can be declared permanently dead as no one know what is happening below in the ground surface. অবশ্যই, কিন্তু কোনো ভলক্যানোকে পুরোপুরি ডেড হিসেবে ঘোষণা করা খুব মুশকিল। কারণ দেখো, ভিসুভিয়াসটা 79 এডিতে হয়েছিল, আবার 1631 এডিতে, প্রায় 1600 বছর পরে বা 1500 বছর পরে, প্রায় 1500 বছর পরে আবার নতুন করে অগ্নুৎপাত হতে শুরু করলো। তাহলে কোনো, এটা তো ভিসুভিয়াসটা অনেকেই তো ধরেই নিয়েছিল যে সেটা মৃত ভলক্যানো, কিন্তু পরে আবার সেটা এরাপশন হতে শুরু করে। তাই কোনো ভলক্যানোকেই পাকাপাকিভাবে আমরা বলতে পারি না সেটা এক্সটিংক্ট হয়ে গেছে, যে কোনো সময়েই অগ্নুৎপাত ঘটে যেতে পারে। তবুও আর কি আন্দাজ করা যায় যে যেখানে বিভিন্ন পরিপ্রেক্ষিতগুলো দেখে বোঝা যায় যে সেগুলোতে হওয়ার সম্ভাবনা প্রায় নেই। নেক্সট, ভলক্যানিক মেটেরিয়াল। এইগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর আসে। ভলক্যানিক মেটেরিয়ালটা খুব ভালো করে জানতে হবে। ভলক্যানিক মেটেরিয়াল মানে যে মেটেরিয়ালগুলো থেকে কি, যে মেটেরিয়ালগুলো বেরিয়ে আসে ভলক্যানিজমের ফলে, সেগুলোকে আমরা বলি ভলক্যানিক মেটেরিয়াল। ভলক্যানিক মেটেরিয়াল ডিসচার্জ ডিউরিং এরাপশন ইনক্লুড গ্যাসেস অ্যান্ড ভেপার, লাভা, ফ্রাগমেন্টাল মেটেরিয়ালস অ্যান্ড অ্যাশেস। তাহলে কি কি বেরিয়ে আসে দেখছো? কি কি বেরিয়ে আসে, কি কি ইরাপশন হয়, কি কি বেরিয়ে আসে? গ্যাসেস বেরিয়ে আসে, প্রচুর পরিমাণ গ্যাস বেরিয়ে আসে। কি আসে? ওয়াটার ভেপার বেরিয়ে আসে। আর কি আছে? লাভা বেরিয়ে আসে। ফ্রাগমেন্টাল মেটেরিয়ালস, ফ্রাগমেন্টাল মেটেরিয়ালস মানে কি গো? গলিত পদার্থ। এবং অ্যাশেস এবং ছাই বেরিয়ে আসে। ঠিক আছে, এইগুলো আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় বেরিয়ে আসে। তাহলে দেখো, প্রথমে আমরা দেখবো ভেপার অ্যান্ড গ্যাসেস। ভেপার অ্যান্ড গ্যাসেস হচ্ছে 60 টু, স্টিম অ্যান্ড ভেপার কনস্টিটিউট 60 to 90%। তাহলে স্টিম অ্যান্ড ভেপার, ভেপারটা হচ্ছে কত পার্সেন্ট? যখন আগ্নেয়গিরির অগ্নুদ্গম হয়, যে লাভাগুলো বাইরে বেরিয়ে আসে, তার মধ্যে 60 to 90% ভেপার থাকে, ওয়াটার ভেপার থাকে। বোঝা গেছে? খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে ওইখানকার মধ্যে যে লাভাগুলোর মধ্যে বেশিটাই জল থাকে গো, জল, মানে লাভাগুলোর মধ্যে বেশিটাই জল থাকে। কত? 60 থেকে 90%। টোটাল গ্যাসের, টোটাল গ্যাসের 60 থেকে 90%। ডিসচার্জ ডিউরিং এ ভলক্যানিক এরাপশন, স্টিম অ্যান্ড ভেপার ইনক্লুড। আচ্ছা বেশ, স্টিম অ্যান্ড ভেপার মধ্যে ইনক্লুড থাকে। এরপরে আমরা দেখব ম্যাগমা অ্যান্ড লাভা। ম্যাগমা অ্যান্ড লাভা, ম্যাগমা লাভাগুলো কি? জেনারেলি মল্টেন রক মেটেরিয়াল আর কল্ড ম্যাগমা বিলো দ্য আর্থ সারফেস। মল্টেন মানে হচ্ছে গলিত, গলিত যে সমস্ত মল্টেন যে রক মেটেরিয়ালসগুলো রয়েছে, কল্ড ম্যাগমা বিলো দ্য আর্থ সারফেস, হোয়াইল দে আর কল্ড লাভা হোয়েন দে কাম টু দ্য আর্থ সারফেস। যখন তার আর্থ সারফেসে আসতে শুরু করে বা আসে, তখন সেগুলোকে আমরা লাভা বলি। লাভা অ্যান্ড ম্যাগমা আর ডিভাইডেড অন দ্য বেসিস অফ সিলিকা পার্সেন্টেজ ইন্টু টু গ্রুপস। তাহলে লাভা এবং ম্যাগমাগুলোর মধ্যে সিলিকার পার্সেন্টেজের বেসিসে দুটো ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ম্যাগমা এবং লাভাগুলোতে যে পরিমাণ সিলিকা উপস্থিত রয়েছে, তার ভিত্তিতে আমরা দুটো ভাগে এগুলোকে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিডিক ম্যাগমা, অ্যাসিডিক ম্যাগমা। সেই অ্যাসিডিক ম্যাগমাটা কি থাকে? হায়ার পার্সেন্টেজ অফ সিলিকা থাকে। কীরকম থাকে? হায়ার পার্সেন্টেজ, প্রায় 70%-এর কাছাকাছি সিলিকা থাকে। এবং এইগুলো কেমন হয়? ভিসকাস টাইপের হয়, মানে হচ্ছে ভিসকাস টাইপের হয়, মানে হচ্ছে সান্দ্র টাইপের হয়। ভিসকাস বা সান্দ্র টাইপের হয়। এরপরে আমরা দেখব বেসিক লাভা। বেসিক লাভাগুলো কি? লো পার্সেন্টেজ অফ সিলিকা, সিলিকার পার্সেন্টেজ কম থাকে,
50%-এর নিচে থাকে, মানে 45% বা 45-এর নিচে থাকে। তো আমরা করে ধরে নেব 50%-এর নিচে। কারণ আমরা যেহেতু এখানে দুটো দেখাইনি, দেখো বিভিন্ন বইগুলোতে ৩ টে পাবে, অ্যাসিডিক পাবে, মডারেট পাবে বা ইন্টারমিডিয়েট পাবে এবং বেসিক লাভা পাবে, ৩ টে পাবে। কিন্তু অ্যাসিডিক এবং বেসিক এই দুটো বেশি করে মনে রাখবে এবং মাঝের যে অংশটা আছে ৫০ থেকে ৬০ এর মধ্যে যেটা থাকে সেগুলোকে ইন্টারমিডিয়েট বলা হয়ে থাকে। তো দেখো, তো অ্যাসিডিক ম্যাগমা হয়, বেসিক ম্যাগমা লাভা হয়, অ্যাসিডিক লাভাও হয়, ঠিক আছে? এইগুলোকে আমরা দুটো ভাগে ভাগ দেখে নিলাম সিলিকার বেসিসে। Lava and magma are also classified on the basis of light and dark color mineral. লাইট অ্যান্ড ডার্ক কালার মিনারেলের বেসিসেও কিন্তু ম্যাগমাগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়, সেগুলোকে কি কি আমরা দেখব। কি কি ভাগে ভাগ করা হয় দেখবে। ফেলসিক লাভা আর ম্যাফিক লাভা। তাহলে কি ডার্কের বেসিসে, ডার্ক কালারের বেসিসে, লাইট অ্যান্ড ডার্ক কালারের বেসিসে এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। কি কি ভাগে ভাগ করতে পারছি? ফেলসিক। আর কি ভাগে ভাগ করতে পারি? ম্যাফিক লাভা। ম্যাফিক লাভাটাই হচ্ছে ব্যাসাল্টিক লাভা। ম্যাফিক লাভা আর ব্যাসাল্টিক লাভা মানে কি? এইটা হচ্ছে প্রচুর পরিমাণে কি হবে, বেশি বেশি গলিত পদার্থ হবে ব্যাসাল্টিকগুলো। ব্যাসাল্টিক or mafic lava is characterized by maximum fluidity, ফ্লুইডিটি বেশি থাকবে, গলিত পদার্থ বেশি থাকবে। ব্যাসাল্টিক লাভা স্প্রেডস অন দ্য গ্রাউন্ড সারফেস উইথ ম্যাক্সিমাম ফ্লো স্পিড। এই ব্যাসাল্টিক লাভাগুলো খুব দ্রুততার সাথে আমাদের পৃথিবীতে ছড়িয়ে যায়। যেমন আমরা জানি ম্যাফিক বা ব্যাসাল্টিক লাভা দ্বারা আমাদের দক্ষিণ ভারতের মালভূমিটা সৃষ্টি হয়েছে এবং যখন বেরিয়ে আসছে লাভাটা তখন চারিদিকে খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। ফ্রম a few kilometer to 100 কিলোমিটার পার আওয়ার, এভারেজ ফ্লো স্পিড বিং 45 to 65 কিলোমিটার। ঠিক আছে? এই যে লাভাগুলো বেরিয়ে আসছে, এই লাভাগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। মানে কি? এই মেফিক বা ব্যাসাল্টিক লাভাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে হাওয়াই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, মানে হাওয়াই দ্বীপের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই অনুযায়ী একে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একজনকে বলা হচ্ছে পাহোহো আর একটাকে বলা হচ্ছে আলাভা। আলাভা, এটা হবে। আলাভা বলা হচ্ছে এবং পাহোহো বলা হচ্ছে। দেখো, পাহোহো মানে কি? একজনের পা আছে এবং সে হৈ হৈ করে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, সেটাকে আমরা পা হো হো বলবো। তাহলে পা হো হো মানে হচ্ছে একজনের পা আছে, যে হৈ হৈ করে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, সেটা হচ্ছে পা হো হো। মানে কি? মানে এই লাফাটা হচ্ছে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে। দ্রুততার সাথে কোন লাফাটা ছড়িয়ে পড়বে? যে লাফাটা ভিসকাস কম হবে, অর্থাৎ কম সান্দ্র হবে, মানে বেশি গলিত হবে, ফ্লুইডিটি যার বেশি থাকবে, অর্থাৎ গলিত লাফাকেই বলা হচ্ছে বেশি পরিমাণ গলিত। তাহলে বেশি পরিমাণ গলিত লাভা কোনগুলো হয়? যে যত ব্যাসাল্টিক হবে, যে যত বেসিক লাভা হবে, সে তত কিন্তু গলিত হবে। তাহলে আমরা এটাকে বলবো ব্যাসাল্টিক বেশি বা গলিত বেশি। পাহহ মানে হচ্ছে লাভাটা মানে গলিত লাভা হবে, ফ্লুইডিটি বেশি হবে এবং চারিদিকে খুব ছড়িয়ে পড়বে, প্রায় চাদরের মতো একদম বিছিয়ে ছড়িয়ে পড়বে। এটাকে পাহহ বলবো। আর লাভা মানে হচ্ছে যখন তোমাদের ধর পায়ে লেগে গেছে, তোমরা হাঁটতে কষ্ট হচ্ছে, করে মানে পা তুলতেই তোমার কষ্ট হচ্ছে, করে আওয়াজ করছো, কষ্ট করে হাঁটছো, পাহাড়ে উঠছো তোমরা ধরো, তো সেই কষ্ট করে হাঁটছো, তখন কি হবে? আহ, এই লাফা মানে কি? তাহলে এই লাফাগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে না, খুব কষ্ট করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই লাভাগুলোকে আমরা বলবো লাভা। মানে কি? এই লাভাটা হচ্ছে পাহহ লাভার থেকে একটু বেশি ভিসকাস। ভিসকাস মানে হচ্ছে সান্দ্র। এটা হচ্ছে একটু বেশি সান্দ্র প্রকৃতির। ঠিক আছে? স্প্রেড লাইক সিট। দিস ইজ অলসো নোন অ্যাজ রুপি লাভা। রুপি লাভাও বলা হয়ে থাকে। কোন লাভাটাকে রুপি লাভা বলা হয়ে থাকে গো? পাহহ লাভাটাকে। অন দ্য আদার হ্যান্ড লাভা ইজ মোর ভিসকাস। লাভাটা হচ্ছে মোর ভিসকাস বলা হলো। পাহহ লাভা when solidified in the form of sacs or pillow is called pillow lava. এই তাহলে দেখো, পিলো লাভা কাকে বলা হচ্ছে? পিলো লাভা বলা হচ্ছে পাহহ লাভাকে। কিন্তু পিলো লাভাটা কোথায় ফর্ম হয়, এখানে একটা জিনিস মনে রাখতে হবে। পিলো লাভাটা মূলত ফর্ম হয় সমুদ্রের মধ্যে। যখন পাহহ লাভাটা সমুদ্রের মধ্যে বেরিয়ে আসে এবং সেটা সমুদ্রের জলে ঠান্ডা হয় যখন,
তখন বালিশের মতো অনেকটা দেখতে লাগে। মানে ওই লাভাগুলো জমা হয়ে, হয়ে অনেকটা বালিশের মতো দেখতে হয়। ওই জন্যই এই লাভাটাকে বলা হচ্ছে স্যাক্স অর পিলো লাভা। তো পিলো লাভাগুলো কোথায় দেখতে পাওয়া যায়? ওশেনে দেখতে পাওয়া যায়। ওশেনে দেখতে পাওয়া যায়। তাহলে ওশেনে আমরা কিন্তু পিলো লাভা দেখতে পাই। তাহলে আবার আবার দেখো, আবার মনে করো পাহহ লাভা। পাহহ লাভাকে আমরা রপি লাভা বলি। পাহহ লাভার পা আছে, মানে খুব হচ্ছে সান্দ্র নয়, ভিসকাস কম, প্রচুর গলিত, ফ্লুইডিটি বেশি, চারিদিকে খুব ছড়িয়ে পড়ে, একদম চাদরের মতো ছড়িয়ে পড়ে, এবং এগুলো যখন সমুদ্রে জমা হয় দিয়ে একটা বালিশের মতো দেখতে হয় সমুদ্রে যখন ঠান্ডা হয়, সেগুলোকে বলা হয় পিলো লাভা বা শ্যাক লাভা। তাহলে পিলো লাভা এবং শ্যাক লাভা কিসে থেকে সৃষ্টি হয়? পাহহ থেকে সৃষ্টি হয়। আর লাফাতা হচ্ছে ভিসকাস টাইপের, যেটা যার হাঁটতে খুব কষ্ট, করে বুড়ো মানুষের মতো কষ্ট করে করে হাঁটে, সেটা হচ্ছে ভিসকাস টাইপের। এরকম করে মনে রাখবে, সুবিধা হবে মনে রাখতে। নেক্সট, ফ্রাগমেন্টাল অর পাইরোক্লাস্টিক মেটেরিয়াল। ফ্রাগমেন্টাল মানে চূর্ণ বিচূর্ণ, যে সমস্ত ভাঙা পদার্থগুলো যখন আছে, ফ্রাগমেন্ট মেটেরিয়াল। ফ্রাগমেন্ট হচ্ছে ভাঙা, ভেঙে যাওয়া মেটেরিয়ালসগুলো, ঠিক আছে? ওই ভাঙা যে পাইরোক্লাস্টিক মেটেরিয়ালস, আমরা জানি পাইরোক্লাস্টিক মেটেরিয়াল সম্পর্কে, আমরা জানি, তোমরা জানো, আমি তোমাদেরকে ধরতাম কিন্তু এখন ধরছি না, পরের ক্লাসে ধরবো। তো ফ্রাগমেন্টাল মেটেরিয়ালস মানে হচ্ছে ভাঙা, মানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো, পাইরোক্লাস্টিক মেটেরিয়ালস হচ্ছে ধরো একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে বিগত আগে কোনো একটা বছরে অগ্নুদ্গম হয়েছে, এবং অগ্নুদ্গতের সময় ওই ভেন্টগুলোতে, ভলক্যানিক ভেন্টে বা ভলক্যানিক পাইপে অন্যান্য আরও আগেকার লাভা জমা থেকে জমাটবদ্ধ হয়ে গেছে, এবং পরবর্তীতে অগ্ন্যুৎপাতের সময় ওই জমাটবদ্ধ লাভাগুলো যখন প্রচুর বিস্ফোরণ সহ টুকরো টুকরো হয়ে বাইরে বেরিয়ে আসে এবং প্রচুর চারিদিকে ছড়িয়ে পড়ে, সেগুলোকে আমরা ফ্রাগমেন্টাল বা পাইরোক্লাস্টিক মেটেরিয়াল বলতে পারি। তাহলে পাইরোক্লাস্টিক বা ফ্রাগমেন্টাল মেটেরিয়াল কাকে বলি? ফ্রাগমেন্টাল বা পাইরোক্লাস্টিক মেটেরিয়াল আমরা বলি যখন লাভাটা বাইরে বেরিয়ে আসে, পুরনো কোনো অগ্ন্যুৎপাতের একটা লাভা ভলক্যানিক ভেন্টে অথবা ভলক্যানিক পাইপে জমা ছিল, যেগুলো নতুন বিস্ফোরণের সময় অতিরিক্ত বিস্ফোরণ সহ বাইরে বেরিয়ে আসে, সেগুলোকে আমরা পাইরোক্লাস্টিক মেটেরিয়াল বলি। Thrown during explosive type of eruption are ground into 3 categories. এটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? Essential materials include consolidated form of live lava. These are also known as tephra. তাহলে tephra হলো which means ash. তাহলে tephra means কি? tephra মানে হচ্ছে ash. tephra মানে হচ্ছে ছাই গো, ছাই। Essential materials are unconsolidated and their size is up to 2 মিলিমিটার। তাহলে টেফরার সাইজ কত হচ্ছে? 2 মিলিমিটার হচ্ছে। এসেনশিয়াল আর আনকনসলিডেটেড মেটেরিয়ালস, এই সাইজগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন যখন ডেপথে কোশ্চেন দিচ্ছে, এগুলোকে মনে রাখতে হবে। এবং এইগুলো মনে রাখবে, যে কোনো বই থেকে মনে রাখবে না। যে কোনো বই, আমার এই নোটটা মনে রাখবে, কারণ হচ্ছে ভালো ভালো বই থেকে মনে রাখতে হবে, যেগুলোতে তুমি চ্যালেঞ্জ করতে পারো। কারণ বাংলা বইগুলো থেকে মনে রাখলে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট নাও হতে পারে। তাই আমি বলবো এগুলোকে মনে রাখবে, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন ডেটা পাবে। ওই জিওগ্রাফি না মাথা হেজে দেয়। তাই এমন কিছু বইয়ের মাথা মনে রাখবে, যেগুলো থেকে মানে অথেন্টিক বই, বড় বড় রিনাউন লেখকের বই, যেগুলো থেকে তোমরা যে কোনো সময়ে চ্যালেঞ্জ করবে তুমি, এবং সেই চ্যালেঞ্জটা ঠিক হবেই, এরকম করবে। অ্যাক্সেসরি মেটেরিয়ালস ইনক্লুড ডেড লাভা। অ্যাক্সিডেন্টাল মেটেরিয়ালস ইনক্লুড ফ্রাগমেন্টাল মেটেরিয়ালস অর ক্লাস্টার রক। বেশ, এগুলো 3টে ভাগে ভাগ করলাম আমরা। তাহলে পাইরোক্লাস্টকে 3টে ভাগে ভাগ করলাম: এসেনশিয়াল মেটেরিয়াল, অ্যাক্সেসরি মেটেরিয়ালস এবং অ্যাক্সিডেন্টাল মেটেরিয়ালস। এরপরে আমরা দেখব অন দ্য বেসিস অফ সাইজ পাইরোক্লাস্টিক মেটেরিয়ালস আর গ্রুপ। সাইজের বেসিসেও কিন্তু আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। সাইজের বেসিসে নামগুলোকে বেশি তোমাদেরকে মনে রাখতে হবে। সাইজের বেসিসের নামগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু বারবার এসে থাকে। তো সাইজের বেসিসে যেগুলো ভাগ করি আমরা, সেগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, ভলক্যানিক ডাস্ট, ফাইনেস্ট পার্টিকেল। তাহলে কি হয়? ভলক্যানিক ডাস্ট মানে হচ্ছে যেগুলো ফাইনেস্ট পার্টিকেল আছে, সেগুলোকে আমরা ভলক্যানিক ডাস্ট বলি। মানে সব থেকে, যদি এরকম কোশ্চেন আছে যে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় যে পদার্থগুলো বেরিয়ে আসে,
যে পাইরোক্লাস্টিক মেটেরিয়ালসগুলো বেরিয়ে আসে, পাইরোক্লাস্টিক পদার্থগুলো বেরিয়ে আসে, তাদের মধ্যে সবথেকে সূক্ষ্ম কণা কোনটির? সূক্ষ্ম কণা হচ্ছে ভলক্যানিক ডাস্ট আছে। প্রশ্ন এসেছিল, নেটে প্রশ্ন এসেছিল যে কোনটি সবথেকে সূক্ষ্ম? পাইরোক্লাস্টিক মেটেরিয়ালগুলোর মধ্যে সবথেকে ফাইনেস্ট কোনটি? ফাইনেস্ট অবশ্যই ভলক্যানিক ডাস্ট। তারপরে কি? ভলক্যানিক অ্যাশ। ভলক্যানিক অ্যাশের নাম কত? ভলক্যানিক অ্যাশ কত? 2 মিলিমিটার ইন সাইজ। সাইজ কত হয়? 2 মিলিমিটার হয়। সাইজ কত? 2 মিলিমিটার হয়। তারপরে কি আসে? ল্যাপিলি। অফ দ্য কত হয় সাইজ? সাইজ অফ পিজ। পিজের মতো একটা সাইজ হয়। অ্যান্ড ভলক্যানিক বোম। ভলক্যানিক বোমের সাইজ হয় কত? 6 সেন্টিমিটার অর মোর ইন সাইজ। 6 সেন্টিমিটার বা তার বেশি হয় ভলক্যানিক বোম। হুইচ আর এ ডিফারেন্ট শেপ, বিভিন্ন শেপের আছে। এলিপসোডিয়াল, ডিস্কো ডিসোডিয়াল আর কিউবয়েডা cuboidal and irregularly rounded. The dimension of average volcanic bombs range from the size of baseball or basketball. Average volcanic bomb এর সাইজ কত? বেসবল বা বাস্কেটবলের মতো। সামটাইম দ্য ভলক্যানিক বোম ওয়েট 100 টন। কখনো কখনো একটা ভলক্যানিক বোমের ওয়েট হয় 100 টনের কাছাকাছি হয়। ইন হুইচ অ্যান্ড আর থ্রোন আপ টু আ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার। যেটা কি হয়? উড়ে গিয়ে 10 কিলোমিটার দূরে পড়তে পারে। ধরো একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছে, এই পাইরোক্লাস্টিক বোম যদি 10 কিলোমিটার মানে বিস্ফোরণ সহ 10 কিলোমিটার চলে যেতে পারে, মানে বুঝতে পারছো কত দূর যাবে? এবং যার মাথায় পড়বে 100 টন, তার চিহ্ন পাওয়া যাবে? তাহলে ভলক্যানিক বোম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মূলত হয়ে থাকে কিসের মতো? মূলত হয়ে থাকে সাইজটা বাস্কেটবলের মতো হয়ে থাকে, কিন্তু কখনো কখনো বড় হয়, 100 টনের মতো হয় এবং 10 কিলোমিটার দূরেও সেগুলো পড়তে পারে। এগুলো আমাদেরকে খুব যত্ন করে মনে রাখতে হবে। যত্ন করে এই জন্য বলছি, যে জিনিসটা দেখবে যত্ন করে খুব ভালোবেসে মনে রাখছে সেগুলো মনে থাকছে এবং এগুলো পরীক্ষায় আসছে, এখন পরীক্ষাতে দিচ্ছে। তাই এগুলো খুব যত্ন করে মনে রাখতে হবে। নেক্সট, কিছু জেনে রাখো, কিছু তথ্য আমরা জানি। ফিউমরল, ফিউমারল, ফিউমারল তোমরা জানো কি আছে? 180 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতা, উষ্ণতা হবে, উষ্ণতা নয়, উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প ও নানা গ্যাস উৎক্ষেপণকে ফিউমারল বলে। তাহলে ফিউমারল হচ্ছে বিভিন্ন গ্যাসের উৎপাদন, জলীয় বাষ্প এবং বিভিন্ন গ্যাস, যেটা যাদের উষ্ণতা থাকে 180 ডিগ্রির বেশি। তাহলে ফিউমারল, এগুলো খুব মনে রাখতে হবে। ফিউমারল কোশ্চেন পরীক্ষায় আসে। ফিউমারল মানে হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প, নানা গ্যাস। এরপরে যে সালফাটারা, সালফাটারা হচ্ছে 100 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে, এটা আবার উষ্ণতা হবে। হ্যাঁ, ও 1000 লিখে রেখেছি, তার মানে ভুল করেছি, টাইপিং মিস্টেক হয়ে গেছে গো। ওই যে 100 ডিগ্রিটা 1000 হয়ে গেছে, বুঝলে? 100 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হবে। ঠিকই বলেছো। ভুল হয়ে গেছে ওটা। হ্যাঁ, 180 ডিগ্রি হবে। উষ্ণতাযুক্ত, এটা ঠিক করে দেবো, হ্যাঁ? আমি যখন পিডিএফ দেবো ঠিক ঠিক করে দেবো। গ্যাস বাষ্প নির্গমনকে সালফাটারা বলে। ঠিক আছে? সালফাটারা বলে। মফিটি, মফিটি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতা বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই মনোক্সাইড গ্যাসের উৎক্ষেপণকে মফিটি বলে। অ্যাকচুয়ালি আমার অভ্রটা না, আমার ল্যাপির অভ্রটা একটু কম হচ্ছে, অসুবিধা করছে। ওইজন্যই আমার খুব বাংলা টাইপিং বারবার মিস্টেক হয়ে যাচ্ছে টাইপিংয়ে। তো ঠিক আছে, ওগুলো আমি ঠিক করব। এবং দেখো স্যাফিয়নি, স্যাফিয়নি হচ্ছে বোরিক অ্যাসিড প্রধান গ্যাস উৎক্ষেপণকে স্যাফিয়নি বলে। তাহলে এই কটা সবকটা মনে রাখতে হবে। ফিউমোরল, সালফাটারা, মফিটি, স্যাফিয়নি খুব ভালো করে পড়তে হবে। ফিউমোরল হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প ও নানা গ্যাস। সালফাটারা হচ্ছে 100 থেকে 180 ডিগ্রি গন্ধক সালফার। মফিটি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। স্যাফিয়নি হচ্ছে বোরিক অ্যাসিড। এই কটা মনে রাখতে হবে। নেক্সট, ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানোস। ভলক্যানো যে আমরা যদি ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউশন দেখি, আমরা মূলত দেখতে পাবো 3টে জোন দেখতে পাবো: সার্কামপ্যাসিফিক বেল্ট, মিড কন্টিনেন্টাল বেল্ট অ্যান্ড মিড ওশেনিক রিজ। তবে আমরা আমাদের এখানে যেগুলো মনে রাখার, মূলত আমি অনেক কিছু লিখেছি, তোমরা অত একবার পড়তে পারো, নাও মনে রাখতে পারো। আমি যেগুলো দেখো, যেগুলো হাইলাইট করেছি এখানটা বেশি মনে রাখবে। অ্যাবাউট 50% অফ দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভ ভলক্যানো আর ফাউন্ড অ্যালং দ্য কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন। কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন মানে ডাইভার্জেন্ট প্লেট মার্জিন,
মানে দুটো প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে তখন সেগুলোকে আমরা বলি ডাইভারজেন্ট প্লেট মার্জিন। এবং এই ডাইভারজেন্ট প্লেট মার্জিনটাকেই আমরা আর একটা নাম দিতে পারি, সেটা বলি কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন। কেন কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলি? কারণ ডাইভারজেন্ট প্লেট মার্জিনের দরুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং হয়। এই জন্য এটাকে আমরা কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলি। এবং কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন অর্থাৎ ডাইভারজেন্ট প্লেট মার্জিনে 15% অগ্নুদ্গম আমাদের এখানে হয়, অর্থাৎ ভলক্যানো কত পার্সেন্ট হয়? 15% হয়। কোথায়? ডাইভারজেন্ট প্লেট মার্জিনে। এবং এবং মনে রাখবে সব থেকে বেশি হয় 80% হয় কনভার্জেন্ট প্লেট মার্জিনে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেকবার কোশ্চেন এসেছিল, কোন প্লেট মার্জিনে সব থেকে বেশি হয়? কনভার্জেন্ট প্লেট মার্জিনে। মানে দুটো প্লেট যখন একটা উপরের দিকে সরে আসে আমরা দেখতে পাবো প্যাসিফিক রিং অফ ফায়ার, ওটা কোন কোন প্লেট মার্জিনে হয়েছে গো? প্যাসিফিক রিং অফ ফায়ার। বেশ, আমি আসছি একটু পরে। 80% volcanoes are associated with the destructive or convergent plate boundary। তাহলে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিকে কিন্তু ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলা হয়। আমি প্লেটে পড়ানোর সময় পড়িয়েছিলাম। কারণ কি? এখানে একটা প্লেটের নিচে আর একটা প্লেট ঢুকে যায়, অর্থাৎ ওশেনিক প্লেটটা মূলত কন্টিনেন্টাল প্লেটের নিচে যখন চলে যায় তখন এই প্লেটগুলো ধ্বংস হতে শুরু করে, এবং এই ধ্বংস হওয়ার জন্য এটাকে ডিস্ট্রাকটিভ বলা হয়। আর যেহেতু নতুন ভূমিরূপের সৃষ্টি হয় বলে এটাকে ডাইভারজেন্টটাকে কনস্ট্রাকটিভ বলে। ঠিক আছে? এবং ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিতে অর্থাৎ কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে 80% ভলক্যানো হয়ে থাকে। এই দেখো, এরপরে দেখবো এই দেখো besides some volcanoes are also found in interplate region। মানে ইন্টারপ্লেট রিজনে পাতের মধ্যবর্তী জায়গাতে থাকে। তাদের মধ্যে দেখো ভলক্যানো হাওয়াই আইল্যান্ড। এটা একদম এইটা একদম দিয়েছে শাবিন্দর সিংহ, একদম ভুল করতে পারবে না। শাবিন্দর সিংয়ের এটা একদম, তাই আমরা এটা কিচ্ছু করার নাই, একদম মনে রাখবে। তাই দেখো এখানে শাবিন্দর সিং বলে দিয়েছে, আমাদের এরপর আর কিছু বলা থাকতে পারে না। ফল্ট জোন অফ ইস্ট আফ্রিকা, যেটা নিয়ে তোমাদের ডাউট হচ্ছিল যে হাওয়াই আইল্যান্ডটা কোথায় আছে। এরপরে দেখো সার্কাম প্যাসিফিক বেল্ট, মিড কন্টিনেন্টাল বেল্ট অ্যান্ড মিড ওশেনিক রিজ বেল্ট। তিনটে বেল্টকে আমরা দেখব এবং আমরা ম্যাপে দেখে নেব, আগে ছবিতে দেখে নেব। দেখো তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ওশেনটা রয়েছে, রিং অফ ফায়ার যেটা লেখা রয়েছে, এটা হচ্ছে প্যাসিফিক ওশেন। এই প্যাসিফিক ওশেনের দুই ধারটাতে প্রচুর পরিমাণে ভলক্যানো আছে, এবং এই ভলক্যানোগুলোকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার। প্যাসিফিক রিং অফ ফায়ারটা কিসের জন্য সৃষ্টি হয়েছে বলো? কোন ধরনের প্লেটের জন্য সৃষ্টি হয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ার? কোন ধরনের প্লেট বাউন্ডারির জন্য সৃষ্টি হয়েছে বলো তো প্যাসিফিক রিং অফ ফায়ার? হুম, অবশ্যই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির জন্যই প্যাসিফিক রিং অফ ফায়ার সৃষ্টি হয়েছে। মনে রাখবে 80%। এই দেখো হাওয়াই দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার ছবিতে লেখা আছে হাওয়াইটা হচ্ছে হটস্পট। আমরা এখানে হাওয়াই দেখতে পাচ্ছি, এইখানটা হচ্ছে হাওয়াই। দেখো এইটা হচ্ছে প্যাসিফিক, পুরো ওশেনটা প্যাসিফিক। প্যাসিফিক ওশেনের মাঝে রয়েছে হাওয়াই আইল্যান্ড, এবং এটা পুরো লেখা রয়েছে হটস্পট অঞ্চল। এবং হটস্পটের জন্যই কিন্তু এখানে এই হাওয়াই আইল্যান্ডটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো প্লেট বাউন্ডারি দেখতে পাই না। তোমরা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি একটু চার্জারটা লাগিয়ে দিই, 1 সেকেন্ড। দেখছো, তাহলে আমরা তিনটে দেখলাম। তিনটে আমরা একটু আগেই দেখতে পেলাম, কি কি দেখতে পেলাম? তিনটে আমরা ভাগ দেখলাম। আমরা গোটা ওয়ার্ল্ড ওয়াইড সার্কাম প্যাসিফিক বেল্ট, যেটাকে আমরা প্যাসিফিক রিং অফ ফায়ার বলছি, মানে প্যাসিফিক ওশনের চারিপাশে যেটা রয়েছে মিড কন্টিনেন্টাল বেল্ট। এই মিড কন্টিনেন্টাল বেল্টটা কোথায় রয়েছে? মিড কন্টিনেন্টাল বেল্টটা মূলত রয়েছে ভূমধ্যসাগরীয় এরিয়া থেকে শুরু করে আমাদের এশিয়া থেকে, ইউরোপ থেকে এশিয়ার দিকে এসেছে, আমি ওটা বলছি। এবং মিড ওশেনিক রিজ আমরা দেখতে পাই, যে আটলান্টিক ওশেনে দেখতে পাই, এবং আরও অন্যান্য ওশেনে দেখতে পাই, কিন্তু মূলত আটলান্টিক ওশেনে। তো এটা আমরা দেখলাম, ছবিটা একবার দেখে নেবে তোমরা। ঠিক আছে, নেক্সট। তাহলে সার্কাম প্যাসিফিক বেল্টের মধ্যে আমাকে কী কী মনে রাখতে হচ্ছে? ভলক্যানিক জোন অফ দ্য কনভার্জেন্ট ওশেনিক প্লেট মার্জিন, এখন লিখে দিয়েছি, কনভার্জেন্ট ওশেনিক প্লেট মার্জিনটা লিখে দিয়েছি। দেখো
তোমরা সুন্দর করে এখানে আমি করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। দ্য ভলক্যানিক বেল্ট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ফায়ার গ্রিড অফ দ্য প্যাসিফিক অর দ্য ফায়ার রিং অফ দ্য প্যাসিফিক, অথবা রিং অফ ফায়ারও বলা হয়। ফায়ার রিং অফ দ্য প্যাসিফিক বা রিং অফ ফায়ারও বলা হয়। গ্রিডেল অফ দ্য প্যাসিফিক, মনে রাখবে ফায়ার গ্রিডেল অফ দ্য প্যাসিফিক, ফায়ার গ্রিডেল অফ দ্য প্যাসিফিক, দ্য ফায়ার রিং অফ প্যাসিফিক, এগুলো সবই কিন্তু প্যাসিফিক ওশানে দেখতে পাওয়া যায় এবং এগুলো প্যাসিফিক ওশানের দুপাশে দেখতে পাওয়া যায়। দিস বেল্ট রিজন কোথা থেকে শুরু হয়েছে? এরাবাস মাউন্টেন অফ আন্টার্কটিকা, আন্টার্কটিকার এরাবাস মাউন্টেন থেকে শুরু হয়েছে, অ্যান্ড রান নর্থওয়ার্ড থ্রো অ্যান্ডিজ অ্যান্ড রকিজ মাউন্টেন অফ সাউথ অ্যান্ড নর্থ আমেরিকা টু রিচ আলাস্কা, ফ্রম হোয়ার দিস বেল্ট টার্ন প্যাসিফিক প্লেট বিলো দ্য এশিয়াটিক প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে আলাস্কা। দেখো আলাস্কা থেকে এসেছে, ফ্রম হোয়ার যেখান থেকে দিস বেল্ট টার্ন কোথা থেকে ঘুরেছে, প্যাসিফিক প্লেটের দিকে ঘুরে গেছে, বিলো দ্য এশিয়াটিক প্লেট, এশিয়াটিক প্লেটের নিচে, তাহলে এই কনভার্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখবো মিড কন্টিনেন্টাল বেল্ট, এখান থেকে কি মনে রাখতে হবে? দি ভলক্যানিক জোন অফ কনভার্জেন্ট কন্টিনেন্টাল প্লেট মার্জিন, এটাও কিন্তু কনভার্জেন্ট প্লেট মার্জিনে দেখতে পাচ্ছি। দেখো এটা কি? কনভার্জেন্ট অ্যান্ড কলিউশন অফ ইউরেশিয়ান প্লেট অ্যান্ড আফ্রিকান অ্যান্ড ইন্ডিয়ান প্লেট, এই তিনটে প্লেটের কলিউশনের জায়গাগুলোতে মানে যেখানে ধাক্কা খাচ্ছে একে অপরের সাথে, সেই জায়গাগুলোতে মিড কন্টিনেন্টাল বেল্ট গড়ে উঠেছে, অর্থাৎ মিড কন্টিনেন্টাল বেল্টের যে আগ্নেয়গিরি সেগুলো গড়ে উঠেছে। This belt include the volcano of Alpine mountain chain and the Mediterranean Sea and volcanoes of fault zone of Eastern Africa। তাহলে এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়, আমরা দেখে থাকি। ঠিক আছে, ইম্পর্টেন্ট ভলক্যানো অফ দ্য ফল্ট জোন অফ ইস্টার্ন আফ্রিকা এন্ড কিলিমাঞ্জারো, মেরু, অ্যালগানো, বিরুঙ্গা, এগুলো তো আমরা দেখতে পাবো, রুনগুয়ে, এগুলো তো আমরা সমস্ত মিড কন্টিনেন্টাল বেল্টের আগ্নেয়গিরি আমরা দেখতে পাই। নেক্সট, মিড আটলান্টিক বেল্ট, মিড আটলান্টিক ওশানের মাঝে আমরা জানি মিড আটলান্টিক রিজ হুইচ রিপ্রেজেন্ট দ্য স্প্লিটিং জোন অফ প্লেট, এখানটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু ডাইভার্জেন্ট প্লেট মার্জিনের জন্য সৃষ্টি হয়েছে। মিড আটলান্টিক বেল্টটা সবসময় মনে রাখবে, মিড আটলান্টিক বেল্টটা সৃষ্টি হয়েছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির জন্য বা এটা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির জন্য। এরপরে দেখো কজ অফ ভলক্যানিজম, ভলক্যানিজমের কজ তোমরা সবাই জানো, গ্র্যাজুয়াল ইনক্রিজিং অফ টেম্পারেচার কেন ইনক্রিজ হয়? কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর জন্য কি হয় আমাদের তাপমাত্রা ইনক্রিজ হয়। তাপমাত্রা কত করে ইনক্রিজ হয়? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে 32 মিটার করে প্রতি 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা ইনক্রিজ হয় 100 কিলোমিটার ডেপথ পর্যন্ত। তো এর জন্য কি হয়, যখনই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো প্রচুর পরিমাণে বেশি উপস্থিত থাকবে, তখন সেখানে ম্যাগমা প্রচুর গলে যাবে এবং ম্যাগমার জন্য উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হবে, যার ফলে বিভিন্ন আর্থের দুর্বল অংশ দিয়ে সেই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে। এটা একটা কারণ। অরিজিন অফ ম্যাগমা, লোয়ারিং অফ মেল্টিং পয়েন্ট। তারপরে কি হয়, বিভিন্ন প্লেট মার্জিনগুলোর জন্যও কিন্তু সৃষ্টি হয়, গ্যাস ভ্যাপর যদি প্রচুর পরিমাণ থাকে তার জন্য সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কটা মনে রাখবে। নেক্সট আমরা চলে আসি ভলক্যানিক ল্যান্ডফর্ম, যে সমস্ত ল্যান্ডফর্মগুলো আমাদেরকে মনে রাখতে হয়। এক্সট্রুসিভ ভলক্যানিক টোপোগ্রাফি, এক্সট্রুসিভ মানে কি গো? এক্সট্রুসিভ মানে হচ্ছে যে সমস্ত এক্সট্রুসিভ আর ইন্ট্রুসিভ টোপোগ্রাফিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। ভলক্যানোর ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলোকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সট্রুসিভ, অপরটা হচ্ছে ইন্ট্রুসিভ। এক্সট্রুসিভ মানে যেগুলো ভূত্বকের বাইরে বেরিয়ে আসে সেগুলোকে আমরা বলি এক্সট্রুসিভ। ইন্ট্রুসিভ মানে হচ্ছে যেগুলো ভূত্বকের ভিতরেই যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলি ইন্ট্রুসিভ। তাহলে এক্সট্রুসিভ আর ইন্ট্রুসিভ আমরা দেখতে পেলাম। এক্সট্রুসিভ কোনগুলো? যেগুলো বাইরে বেরিয়ে আসে। ইন্ট্রুসিভ কোনগুলো? যেগুলো ভূত্বকের ভিতরে থাকে। ফ্রম এক্সপ্লোসিভ টাইপ অফ ইরাপশন, এবং এই এক্সট্রুসিভগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। এক্সট্রুসিভ মানে মনে রাখবে বাইরে বেরিয়ে আসছে, ভূত্বকের বাইরে, আর ইন্ট্রুসিভ মানে হচ্ছে ভিতরে থাকছে। তাই এক্সট্রুসিভগুলোকে কী ভাগে ভাগ করা হয়? এক্সট্রুসিভের দুটো ভাগে ভাগ করা হবে। প্রথমে ফ্রম এক্সপ্লোসিভ টাইপ অফ ইরাপশন হয়, আর ফ্রম ফিশার ইরাপশন টাইপের হয়। এক্সপ্লোশন টাইপের ইরাপশনের জন্য কী সৃষ্টি হয়? এলোভেটেড ফর্ম কি হয়? ভলক্যানিক কোন তৈরি হয়, ক্রিয়েটার তৈরি হয়, ক্যালডেরা তৈরি হয়। আর ফিশার ইরাপশনের জন্য কি করা হয়?
লাভা প্লেটুক্স অ্যান্ড ডোম তৈরি হয়, লাভা প্লেন তৈরি হয়। আর ইন্ট্রুসিভের মধ্যে কি কি তৈরি হয়, যেগুলো পৃথিবীর অভ্যন্তরে তৈরি হয় সেগুলোকে আমরা ইন্ট্রুসিভ বলি। কি কি তৈরি হয়, লাভা ডোম, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, লোপোলিথ, শিল, ডাইক, ভলক্যানিক প্লাগ অ্যান্ড স্ট্রোক। এরপরে আমরা আলাদা আলাদা সবগুলো সম্পর্কে কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি উইথ ডায়াগ্রাম। সিন্ডার আর অ্যাশ কোন আর ইউজুয়ালি আর লো হাই। প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে সিন্ডার কোন। দেখো, যে সমস্ত আমরা এক্সক্লুসিভ ফর্মে দেখলাম, সেই এক্সক্লুসিভগুলোর মধ্যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে সিন্ডার আর অ্যাশ কোন। এই সিন্ডার আর অ্যাশ কোনটা কি? আর ইউজুয়ালি অফ লো হাইট অ্যান্ড আর এ ফর্ম অফ ভলক্যানিক ডাস্ট অ্যান্ড অ্যাশেস। ভলক্যানিক ডাস্ট অ্যান্ড অ্যাশ দ্বারা তৈরি হয় অ্যান্ড পাইরোক্লাস্টিক ম্যাটার দিয়ে তৈরি হয়। ফ্রাগমেন্টাল মেটেরিয়াল মানে হচ্ছে কি, বিভিন্ন রকম ভাঙাচোরা পদার্থ দিয়ে তৈরি হয়। এই দেখো, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিন্ডার অ্যাশ কোন। এই কোনটা হচ্ছে সিন্ডার অ্যাশ কোন। দ্য রেট অফ গ্রোথ অফ দ্য কোন ইজ সো হাই দ্যাট ইজ gain height of 100 meter or more within a week. The slopes of the cinder cone range 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। এটা মনে রাখবে, স্লোপটা মনে রাখবে। নেক্সট হচ্ছে কম্পোজিট কোন। কম্পোজিট কোন কোনটাকে বলবো আমরা? কম্পোজিট কোন, কোন মানে মনে আছে তো? কোন মানে মনে আছে তো? ভলক্যানিক মাউন্টেনগুলোকে কিন্তু আমরা ভলক্যানিক কোন বলি। তাহলে এটা কিন্তু একটা ভলক্যানিক মাউন্টেন। এটাকে আমরা কি বলছি? অ্যাশ কোন বা সিন্ডার কোন। তারপরে আপনি দেখো তারপরে কম্পোজিট কোন। কম্পোজিট কোন কোনগুলোকে বলবো? কোন আর দ্য হাইয়েস্ট অফ অল ভলক্যানিক কোন। এই ভলক্যানিক সমস্ত ভলক্যানিক কোনগুলোর মধ্যে থেকে এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, উঁচু হয়। দিস আর ফর্মড ডিউ টু অ্যাকুমুলেশন অফ ডিফারেন্ট লেয়ার অফ ভেরিয়াস ভলক্যানিক মেটেরিয়াল। বিভিন্ন ভলক্যানিক মেটেরিয়ালগুলোকে বিভিন্ন লেয়ারে জমা হয়ে হয়ে যে ভলক্যানিক যে কোন সৃষ্টি করে সেগুলোকে কম্পোজিট কোন বলা হয়। অর্থাৎ বিভিন্ন লেয়ার যখন সৃষ্টি করে যে কোনগুলো, সেগুলোকে আমরা কম্পোজিট কোন বলি। ফুজিয়ামা অফ জাপান, মাউন্ট কোটাপাক্সি অফ ইকুয়েডর, মাউন্ট কোটাপাক্সি ইকুয়েডর, এগুলো থেকে আমরা কম্পোজিট কোন সৃষ্টি হয়েছে। তাহলে কোথায় কোথায় কম্পোজিট কোন সৃষ্টি হয়েছে? ফুজিয়ামা অফ জাপানের সৃষ্টি হয়েছে, কোটাপাক্সি অফ ইকুয়েডরের সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা দেখব প্যারাসাইট কোন। প্যারাসাইট কোন, several branches of pipes come out from the main central pipe of the volcano. When the volcanic cone are enormous, enlarged lava and other volcanic material come out from this minor pipe on the material are deposited. The cone are also known as adventure or lateral cone. এটাকে ল্যাটারাল কোন বা অ্যাডভেঞ্চার কোনও বলা হয়। তাহলে যখন বিভিন্ন পাইপ দিয়ে যখন, দেখো, একটা কোন রয়েছে এবং কোনের মধ্যে আরো বিভিন্ন রকম ভেন তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম পাইপ তৈরি হচ্ছে এবং সেই পাইপগুলো দিয়ে কিন্তু অগ্নুদ্গম হচ্ছে, এইটাকে বলা হয় প্যারাসাইট কোন এবং প্যারাসাইট কোন তৈরি হচ্ছে। এই প্যারাসাইট কোনের আর একটা নাম হচ্ছে অ্যাডভেন্টিভ অর লেটারাল কোন। এরপর দেখো বেসিক লাভা কোন। কোন ইজ ফর্ম অফ লাইট অর লেস ভিসকাস লাভা। লেস ভিসকাস লাভা মানে বুঝতে পারছো, চারিদিকে ছড়িয়ে গেছে, অল্প হালকা উঠে থাকবে এবং লেস কোয়ান্টিটি অফ সিলিকা থাকে, তাই এর হাইটটা খুব কম হয়। নেক্সট অ্যাসিড লাভা কোন। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড লাভা কোন, ছবিটা দেখতে পাচ্ছি, দেখো অ্যাসিড লাভা কোন আর ফর্ম হোয়েন দ্য লাভা lava has coming out of volcanic eruption are highly viscous and rich in silica content. এটা হচ্ছে অ্যাসিড লাভা কোন। নেক্সট হচ্ছে লাভা ডোম। লাভা ডোম আর ফর্ম ইনফ্যাক্ট সিমিলার টু, এটাকে তিনটে ভাগে ভাগ করা হয় লাভা ডোমটাকে, ঠিক আছে? লাভা ডোম আর ডিভাইডেড ইন থ্রি পার্ট। এটা লাভা ডোম হবে, ল্যাব্রাডোর হবে না, লাভা ডোম হবে। থ্রি ক্যাটাগরি কি কি হবে? প্লাগ ডোম, এন্ডোজেনিয়াস ডোম আর এক্সোজেনিয়াস ডোম। তাই দেখো, প্লাগ ডোম মানে হচ্ছে ফর্ম অফ লাভা ডিউ টু ফিলিং অফ ভলক্যানিক ভেন্ট। এটা লাভা হবে, এটা ভলক্যানিক ভেন্টের জন্য, ভলক্যানিক ভেন্ট ফিলিং করে যেটা তৈরি হয়। এন্ডোজেনিয়াস ডোম ফর্ম অফ সিলিকন ইজ ভিসকাস লাভা, ভিসকাস লাভা দিয়ে তৈরি হয়। এক্সোজেনেটিভ কি হয়? ফর্ম অফ সিলিকা ডেফিসিয়েন্ট লাভা উইথ হাই ডিগ্রি অফ ফ্লুইডিটি। এটা হচ্ছে প্রচুর পরিমাণে যেটা ফ্লুইডিটি আছে, যেটা কম ভিসকাস, সেগুলো এক্সোজেনিয়াস ডোম তৈরি করে। নেক্সট নেক্সট লাভা প্লাগ। লাভা প্লাগটা মনে রাখবে, লাভা প্লাগটা পরীক্ষায় এসেছিল দুবার তিনবার নেটে। লাভা প্লাগস আর ফর্মড ডিউ টু প্লাগিং অফ ভলক্যানিক পাইপ অ্যান্ড ভেন্ট when volcanoes become extinct.
দ্য লাভা ফিল্ড ভলক্যানিক পাইপ ইজ কল্ড অ্যাজ এ ভলক্যানিক নেক। তাহলে ভলক্যানিক নেক কোথায় দেখতে পাওয়া যায়? লাভা প্লাগে আমরা ভলক্যানিক নেক দেখতে পাচ্ছি। এছাড়া কি ডিপ্রেসড ফর্মের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? ক্রেটার অ্যান্ড ক্যালডেরা। ক্রেটার অ্যান্ড ক্যালডেরা অলরেডি বলেছি। আর আমরা দেখতে পাই গিজার। গিজার কখন হয় গো? যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় মানে উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা গিজার বলি। আচ্ছা, লাহার। লাহার তোমরা নিশ্চয়ই জানো। লাহার কাকে বলে গো? লাহার? লাহার কিন্তু পরীক্ষায় এসেছিল, নেটে এসেছিল। হ্যাঁ, কাদা কাদা, ছাই এই সমস্ত লাভা যখন আগ্নেয়গিরির গা বেয়ে যেমন ছাই, কাদা মিশ্রিত লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেগুলোকে আমরা লাহার বলি। এরপরে কিন্তু আমি পুরো ভলক্যানিকটা একটা রিভিশন করে দিয়েছি। যারা একটু শর্টকাটে পড়তে চাইবে, তারা কিন্তু রিভিশনটা পড়বে অবশ্যই। কিন্তু আগে ওইটা সবটা পড়বে, তারপরে রিভিশনটা দেবে। রিভিশনটা একটু অন্যরকম করে দেওয়া আছে। ঠিক আছে? রিভিশনটাও দিয়েছি। তো রিভিশনটাও পড়বে। যখনই হয়ে যাবে রিভিশনটা পড়বে। আর আরও কিছু তথ্য তোমরা বাংলা বইগুলোতে পাবে, যেগুলো তোমরা অ্যাড করে নেবে মনে হলে। আর যদি মনে হয় যেন না খুব অসুবিধা হবে, আমাকে বলবে। তোমাদের যদি মনে হয় যে কালকে তোমরা নোটটা নেবে, আজকে যদি নিতে চাও নোটটা, তাহলে কিন্তু আমি অ্যাড করতে পারবো না। যদি মনে করো যে কালকে নেবে, তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। কি চাইছো তোমরা আমাকে বলো, কি চাইছো? বাহ, কি ফাঁকিবাজ তোমরা! সঙ্গে সঙ্গে বলছে কালকে।